নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নক্কারজনক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা চাই দোষীরা যত দ্রুত সম্ভব শাস্তি পাক। আসুন আজকের গল্পের মাধ্যমে আমরা তীব্র প্রতিবাদ জানাই এই দুঃখজনক ঘটনার। আজকে আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন, ইন্দ্রনীল মুখার্জির কলমে কাল রাত্রি। শুরুতেই জানিয়ে রাখি, আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য। গল্প পাঠে তথা ইন্দ্রনীলের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, রমার ভূমিকায় বর্ণালী দেববর্মন, সৌমেনের ভূমিকায় ইন্দ্রনীল কুমার, সরকারি উকিলের ভূমিকায় জয়দীপ চক্রবর্তী, পূর্ণিমা ও শিল্পার ভূমিকায় মৌমিতা, পুলিশ অফিসার এবং হরিহরের ভূমিকায় মৃন্ময় মান্না, শাশুড়ির ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, গৌরীর ভূমিকায় শ্রীরূপা, উজ্জ্বলের ভূমিকায় জয় ভট্টাচার্য, ডক্টরের ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, জাজ সৈকত, মেয়ের বাবা সুদীপ্ত সরকার, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্ট ডিজাইন স্ক্রিবলিং মাইন্ড থেকে শ্রাবণ্য, সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, ইন্দ্রনীল মুখার্জির কলমে কাল রাত্রি। আচ্ছা দিদি, বলছিলাম ডক্টর সুবর্ণা ব্যানার্জি আজকে বসবেন? রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করলো সৌমেন। হ্যাঁ ম্যাডাম, 11:30টার সময় আসবেন। কথাটা শুনে একটু স্বস্তি পেল সৌমেন। শরীরটা এখন কেমন ক্ষীণ ক্ষীণ করছে। গতকাল রাত্রের কথাটা মনে পড়তেই চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই দৃশ্য। রক্তে ভেসে যাচ্ছে বিছানা। ইস! হঠাৎ বমি পেল সৌমেনের। কাছে একটা বেসিনে গিয়ে বমি করলো সৌমেন। বারবার মনে পড়ছে সেই ছবিটা। কিছুতেই মন থেকে মুছতে পারছে না। ঘৃণাটা আরো বাড়ছে। বেসিনের আয়নাতে নিজের মুখটা একবার দেখল সৌমেন। চোখে মুখে রাত জাগার ক্লান্তি আর আতঙ্কের ছাপ। এখন বাজে সকাল 8:30। ডক্টর সুপর্ণা ব্যানার্জি আসবেন 11:30টার সময়। চেম্বারের বাইরে বেরিয়ে এলো সৌমেন। দেখল ওর বাইকের একটা পাশে দাঁড়িয়ে আছে পূর্ণিমা। মাত্র 2 দিন আগেই সৌমেন আর পূর্ণিমার বিয়ে হয়েছে। গতকাল রাতে ছিল ওদের ফুলশয্যা। পূর্ণিমার দিকে তাকাতেই গতকাল রাত্রে সেই ভয়ঙ্কর ছবিটা আবার ফুটে উঠল সৌমেনের চোখে। মনটা কেমন একটা ঘেন্নায় ভরে উঠল সৌমেনের। চোখ ফিরিয়ে নিল পূর্ণিমার দিক থেকে। আবার বমি পাচ্ছে। পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। সৌমেন আস্তে আস্তে পূর্ণিমার কাছে গিয়ে দাঁড়ালো। পূর্ণিমাকে উদ্দেশ্য করে বলল, ডাক্তার আসতে এখনো প্রায় 3 ঘন্টা দেরি আছে, চলো ভেতরে গিয়ে বসি। না থাক, এখানে ঠিক আছে। সৌমেন হঠাৎ সিগারেটে টান দিয়ে বলল, কি প্রেস্টিজের ব্যাপার বলতো? বাড়িতে এক বাড়ির লোক, সবাই কি ভাবছে আমাদের? পূর্ণিমা চুপ করে দাঁড়িয়ে রইল। তার মুখ লজ্জায় রাঙা হয়ে গেছে। সৌমেন বলল, তোমার যে পিরিয়ড চলছে সেটা আমাকে আগে বলা উচিত ছিল। মানে তুমি কি কোচি খুকি নাকি বলতো? মানছি আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, কিন্তু ঘৃণায় মুখটা ফিরিয়ে নিল সৌমেন। পূর্ণিমার মুখ লজ্জায় ঘৃণায় আবার লাল হয়ে উঠল। হঠাৎ সৌমেনের ফোনটা বেজে উঠল। হ্যালো বৌদি, হ্যাঁ বলো। কি গো সৌমেন, কি হয়েছে? পূর্ণিমাকে নিয়ে সকাল সকাল কোথায় গেলে? আর বলো না বৌদি, কি যে একটা ইম্যাচিওর মেয়েকে আমার গলায় ঝোলালে। আরে কি হয়েছে বলবে তো? না বৌদি, আসলে ফোনে সব কথা বলা যাবে না। ওকে একটা গাইনোকোলজিস্টের কাছে নিয়ে এসেছি। ডাক্তার মোটামুটি 11:30 নাগাদ আসবে। ফোনটা কেটে দিল সৌমেন। সৌমেনের বয়স 30-এর কাছাকাছি। পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে সৌমেন কত কষ্ট করে পড়াশোনা করেছে। গ্র্যাজুয়েশন করার সময় কাজ করতে হয়েছে কল সেন্টারে, তারপর হোটেলে, তারপর কোনো রকমে এই প্রফেশনে এসছে। পূর্ণিমা ওর থেকে বছর 8 ছোট। এখনই বিয়ে করার খুব একটা ইচ্ছে ছিল না সৌমেনের, কিন্তু বৌদি জেলা দিদির কাছে শেষ পর্যন্ত হার মানল সৌমেন। মাত্র 2 মাসে দেখাশোনা, আর তারপরেই বিয়ে। তখন সকাল 11:20 বাজে। ডক্টর সুপর্ণা ব্যানার্জি গাড়িটা এসে থামলো চেম্বারের সামনে।
ডক্টর ব্যানার্জির বয়স এখন 50-এর কাছাকাছি। ভদ্রমহিলা, ডিভোর্সি, প্রচন্ড রুক্ষ মেজাজি। রিসেপশন থেকে নাম ধরে ডাকা হলো পূর্ণিমার। সৌমেন পূর্ণিমাকে নিয়ে ভেতরে ঢুকলো, বলল, ম্যাডাম ভেতরে আসতে পারি? সৌমেনকে দেখে চিৎকার করে উঠলেন ডক্টর ব্যানার্জি। হোয়াট দ্য হেল, আপনি মুখে মাস্ক পরেননি কেন? গেট আউট, এক্ষুনি মাস্ক পরে আসুন। সৌমেন পূর্ণিমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুমি কথা বলো, আমি আসছি। পূর্ণিমা ভেতরে গিয়ে বসলো। কিছুক্ষণ পরে সৌমেন মুখে মাস্ক পরে ফিরে এলো। রিসেপশন থেকে বলল, আপনি বাইরে বসুন, দরকার পড়লে ম্যাডাম ডেকে নেবে। প্রায় 30 মিনিট এভাবেই কেটে গেল। ভেতরে যে কি হচ্ছে ভগবানই জানেন। আচ্ছা, পূর্ণিমার কোনো প্রবলেম নেই তো? মেয়েটা কেমন যেন চুপচাপ থাকতো বিয়ের আগে থেকেই। হঠাৎ সৌমেন দেখতে পেল 6টা মিসড কল। কে জানে বৌদি এতবার কেন ফোন করছে। বিয়েতে প্রায় 3.5 লাখ টাকা মতন খরচা হয়ে গেল। এখন আর সেভিংস বলতে কিচ্ছু নেই। বিয়েতে প্রায় 250 লোকজনের নিমন্ত্রণ ছিল। এইখানেই প্রায় 1,20,000 টাকা বেরিয়ে গেছে। তবে সৌমেন বিয়েটা করেছে শুধু বৌদির মুখের দিকে তাকিয়ে। বৌদির মতন সংসারী মেয়ে সারা পৃথিবীতে আর একটাও নেই। সারাদিন সংসারের কাজ করতে থাকে, মুখ বুজে সব অপমান সহ্য করে। দাদা কোনো চাকরি বাকরি করে না, টিউশনি পড়িয়েই যে কটা টাকা ইনকাম হয়। সৌমেনের বাবা সারা জীবন সেরকম কোনো কাজ করেননি। RIC মার্কেটে দাঁতের ওষুধ বিক্রি করতেন, তুবড়ি বানাতেন। মা নার্সের কাজ করেছেন প্রায় 45 বছর ধরে। তারপর ঘরে যখন রমা বৌদি এলো, সেই সৌমেনের প্রথম প্রেম। বৌদিকে সৌমেন বলতো, তোমার পায়ে যদি আমায় একটু জায়গা দাও আমি ধন্য হয়ে যাব বৌদি। সৌমেনের কথা শুনে চোখে জল আসতো রমার। বলতো, তোমার দেখছি খুব মেয়েদের আঁচলের তলায় থাকার শখ হয়েছে। দাঁড়াও, তোমার এবার বিয়েটা দেবো আমি তাড়াতাড়ি। রমা যখন স্নান করে বাথরুম থেকে বেরিয়ে আসতো, কখনো কখনো সৌমেনের চোখের দিকে তাকাতো। সৌমেনের লজ্জা করতো তাকাতে। সৌমেনের দাদা কখনোই রমাকে কোনো দিক থেকেই সুখী করতে পারেননি। সৌমেনের সেটা অজানা ছিল না। একবার সৌমেন একটা ভুল করে বসলো। সেদিন বাড়িতে রমা আর সৌমেন ছাড়া আর কেউ ছিল না। সৌমেন রান্নাঘরে গিয়ে রমার পা জড়িয়ে ধরে বলল, আমি আর তোমার এই কষ্ট দেখতে পারছি না বৌদি, চলো আমরা দুজনে পালিয়ে যাই, আমি তোমাকে বিয়ে করব। রমা সৌমেনের গালে কষে একটা চড় মেরে বলল, তুমি তো দেখছি এটা ভুলে গেছো যে বৌদি মায়ের মতন হয়। মুখ নিচু করে থাকলো সৌমেন, বলল, ঠিক আছে, তবে আমিও বিয়ে করব, আর এই মাসের মধ্যেই আমি বিয়ে করব। ম্যাডাম আপনাকে ভেতরে ডাকছেন। সৌমেনের হঠাৎ ঘোর ভাঙল। দরজা ঠেলে সৌমেন ভেতরে এলো। ম্যাডাম ভেতরে আসবো? হ্যাঁ আসুন। আপনি ওর হাজবেন্ড? হ্যাঁ, মানে এই 2 দিন হলো বিয়ে হয়েছে। মিস্টার সৌমেন, আচ্ছা বলুন তো, আপনারা ছেলেরা মেয়েদেরকে কি মনে করেন? সৌমেন চুপ করে রইল। সুপর্ণা ব্যানার্জি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। পূর্ণিমার দিকে আঙুল দিয়ে তাকিয়ে বললেন, এই মেয়েটির মাত্র 21 বছর বয়স। শি ইজ ইন পিরিয়ড সিচুয়েশন। আপনি জানেন না মেয়েদের পিরিয়ড হয়? হ্যাঁ ম্যাডাম জানি, আমি নিজেও একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আপনি তো তাহলে মেয়েদের রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে পড়াশোনা করেছেন? হ্যাঁ ম্যাডাম করেছি। ডক্টর সুপর্ণা ব্যানার্জি এবার চিৎকার করে উঠলেন, না, আপনি করেননি। আপনি কালকে রাতে এই পিরিয়ড সিচুয়েশনে এই 21 বছরের বাচ্চা মেয়েটাকে 2বার রেপ করেছেন। মেয়েটি অনেকবার আপনাকে রিকোয়েস্ট করেছে থামার জন্য, ওকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আপনি ওর কোনো কথা শোনেননি। আপনি যখন ওকে 3য়-বার রেপ করেছিলেন তখন, ছি ছি ছি, আপনি নিজেকে মানুষ বলেন? আসলে ম্যাডাম ও তো আমাকে কিছু বলেনি আগে থেকে। চুপ করুন আপনি, রেপিস্ট কোথাকার। তোমরা সব পুরুষ মানুষ একরকম, মেয়েদের সম্মান দিতে জানো না। আজকে এই মেয়েটার শরীরে যে ক্ষতি হয়েছে, তুমি পারবে ক্ষতিপূরণ দিতে? যখন নিজের খিদে মেটানোর শখ ছিল, তাহলে কোনো রেড লাইট এড়িয়ে চলে গেলে না কেন? তুমি সত্যি করে বলো তো, আজ পর্যন্ত কতজন মেয়েকে এইভাবে রেপ করেছো? লজ্জায় ঘেন্নায় মাথা নিচু করে রইল সৌমেন। হ্যালো সৌমেন। হ্যাঁ বৌদি বলো। কি গো, কি হয়েছে সেটা তো বলবে। আরে বাড়িতে আমরা সবাই খুব টেনশন করছি। আরে বৌদি, পূর্ণিমার খুব ব্লিডিং হচ্ছে, আর মেয়েটা প্রচন্ড অসভ্য। মানে সুপর্ণা ব্যানার্জির কাছে আমায় যাচ্ছে তাই ভাবে অপমানিত হতে হলো।
বিয়ের পর সব মেয়েদেরই ওরকম একটু আধটু সমস্যা হয়, এতে তো অসুবিধার কিছু নেই। কিন্তু তুমি তো একবার আমাকে বলে যেতে পারতে, নাকি বিয়ের পর এখন আর আমাকে পাত্তা দেবে না? তুমি তো জানো আমি তোমাকে কতটা। কথাটা শেষ করতে পারল না রমা। কথাটা শুনে সৌমেনের যেন রাগে আগুন জ্বলে উঠল। বৌদি প্লিজ, এখন আর আমার ওইসব আদিক্ষেতা ভাল লাগছে না। হ্যাঁ, সে তো লাগবেই না। আমি যে তোমার বিয়েটা কেন দিয়েছি না, সেটা তুমি পরে বুঝতে পারবে। হ্যাঁ, আমার আর কিছু নতুন করে বোঝবার দরকার নেই, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আর এখন এই মেয়েটাকে আমি গলা থেকে নামাতে পারলে বাঁচি। এই শোনো, এইরকম কথা না একদম তুমি মুখে আনবে না। আজকাল ভালো মেয়ে পাওয়া না চারটিখানি ব্যাপার না। তোমার কপাল ভালো যে তুমি পূর্ণিমার মতো ওরম একটা ভালো মেয়ে পেয়েছো। দেখো বৌদি, আমি এই ইম্যাচিওর মেয়েটার সাথে থাকতে পারবো না, আর আমি থাকতে চাইও না। হঠাৎ সৌমেন পেছনে থেকে তাকিয়ে দেখলো পূর্ণিমা দাঁড়িয়ে রয়েছে। ফোনটা কেটে দিল সৌমেন। পূর্ণিমার দিকে তাকিয়ে বলল, কি শান্তি হয়েছে তো তোমার? আমাকে এভাবে ছোট করে তোমার খুব শান্তি হয়েছে? পূর্ণিমা লজ্জায় ঘেন্নায় মাথা নিচু করে রইল। সৌমেন বলে চলল, আমি এই ভয়টাই পেয়েছিলাম, আমি নাকি রেপিস্ট। আমি রেপিস্ট? আচ্ছা, মানে খুব ভাল লাগলো না? তোমার খুব ভাল লেগেছে যখন ডাক্তার ম্যাডাম আমাকে অপমান করছিল, তোমার খুব ভাল লেগেছে, আমি জানি সেটা। আরে তুমি তো কোনো দিক থেকে আমার যোগ্য নও, একটা ভিখারি ঘরের মেয়ে, উচ্চ মাধ্যমিক পাস। দয়া করে আমি তোমায় বিয়ে করেছি, দয়া করে। পূর্ণিমা এবার মুখ তুলল। আপনি বাড়িতে গিয়ে আমাকে যা বলার বলবেন, রাস্তায় প্লিজ সিন ক্রিয়েট করবেন না। কথাটা শুনে সৌমেনের রাগ কয়েক গুণ বেড়ে গেল। সিন ক্রিয়েট? কেন সিন ক্রিয়েট করবো না? শুধু তোমার জন্য একজন রেপিস্ট বলে আমায় অপমান করলো, তখন তো তুমি কিচ্ছু বলতে পারলে না, মুখে কুলু পেটে বসেছিলে, তাই না? আর নেহাত বৌদি আমাকে জোর করেছিল, তাই না হলে তোমার মতো মেয়েকে একটা বিয়ে করতে আমি রাজিও হতাম না। হঠাৎ একটা অটো এসে দাঁড়ালো সৌমেনের সামনে। আরে সৌমেন, কি খবর? অটো চালকের সিট থেকে নেমে এলো সৈকত। সৈকত পূর্ণিমার নিজের দাদা। নিজে পড়াশোনা না করেও ছোট বোনকে সে পড়াশোনা করিয়েছে। ছোটবেলাতেই মা বাবা দুজনকেই হারিয়েছিল সৈকত আর পূর্ণিমা। পূর্ণিমা বিয়ের জন্য 5-6 দিন অটো বের করতে পারেনি সৈকত, আজ বের করেছে। চারদিকে ধার দেনা করে ধুমধাম করে বোনের বিয়ে দিয়েছে। রাস্তায় হঠাৎ পূর্ণিমা সৌমেনকে দেখে অটোটা রাস্তার ধারে দাঁড় করিয়ে নেমে এলো সৈকত। পূর্ণিমার বুকের ভেতর তখন দামামা বেজে চলেছে। অনেক কষ্টে নিজের চোখের জল আটকালো। কিরে পূর্ণিমা, বিয়ের পরদিনই বেরিয়ে পড়েছিস বরের সাথে ঘুরতে? সৌমেনের সারা শরীর তখন অপমানের আগুনে জ্বলে উঠেছে। ঘুরতে বেরোয়নি শালাবাবু, আপনার বোনের অনেক কমপ্লিকেশন রয়েছে, ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। এখন তো তাকে টেস্ট করাতে হবে। আপনার বোনের যে সিস্টের প্রবলেম রয়েছে, বিয়ের আগে তো বলেননি কথাটা। আর আমি এটাও জানতাম না যে মেয়ের দাদা অটো চালায়। যত সব ডুপ্লিকেট মাল আমার কপালেই জোটে, বিরক্তিকর। কথাটা শুনে নিজেকে ঠিক রাখতে পারল না পূর্ণিমা। 2 চোখ দিয়ে স্রোতের মতন জল ঝরতে লাগলো। এসব তুমি কি বলছো সৌমেন? একদমই ঠিকই বলছি। আমার সমাজে একটা স্ট্যাটাস আছে, আর আপনারা চিটিংবাজি করে আপনার বোনকে আমার গলায় ঝুলিয়েছেন, এটা মনে রাখবেন। কই গো রমা, কোথায় গেলে? ঘরের বাইরে দাঁড়িয়ে চিৎকার করলো উচ্ছল। আরে কি হলো, এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আরে সৌমেন পূর্ণিমাকে নিয়ে কোথায় গেল? তোমাকে কি কিছু বলেছে? স্বামীর কথা শুনে যেন সারা শরীরে আগুন জ্বলে উঠল রমার। কেন, তোমার আবার কি হলো? ওরা স্বামী স্ত্রী কোথায় যাবে আমাকে কি বলে যাবে নাকি? নিজের ভাইকেই ফোন করে জিজ্ঞাসা করো। আজকাল রমা তুমি কেমন যেন হয়ে যাচ্ছ। রমার রান্নাঘর থেকে বেরিয়ে এলো। সৌমেনের বিয়ে ঠিক হওয়ার পর থেকেই বুকের ভেতর যেন রাবণের চিতা জ্বলছে রমার। রান্নাঘরের বাইরে একটা পাম কলের নিচে বসে মাংসগুলো ভালো করে ধুতে লাগলো সে। তারপর বলল, নিজের ভাইকে দেখে তো কিছু শিখতে পারো। এত বড় একটা কাজ নিজে সামলালো, মেয়ের গয়না, শ্বশুরবাড়ির তত্ত্ব, 250 লোকজন খাওয়ানো, এই না হলে পুরুষ মানুষ? আর তুমি আজ পর্যন্ত আমাকে একটা হাড়ও বানিয়ে দিতে পারলে না। কথাটা গিয়ে বুকে তীরের মতো বিঁধল উচ্ছলের। তার কি করবে বলো, দেখছো তো চারিদিকের অবস্থা। ওই নতুন কোচিং সেন্টারটা হয়ে সব স্টুডেন্টগুলো ওখানে চলে গেল। থাক, আরও তো ন্যাকা কান্না কাঁদতে হবে না। কথায় বলে স্বামী হলো মেয়েদের অলংকার, আর স্বামী যদি হয় তোমার মতন। হঠাৎ পেছন থেকে আওয়াজ এলো, কই গো বড় বৌমা, বলি সারাদিন কি বরের সাথে ঝগড়া করে কাটাবে? সকাল থেকে তো এতগুলো লোক এক কাপ চাও পেল না।
রমার আর কি দোষ বলো মা? আজ তো ভেবেছিলাম তোমার নতুন ছোট বউয়ের হাতের চা খাবো। তার নতুন বউকে তো আর ঝিগিরি করার জন্য আনা হয়নি। ভাগ্য করে এমন বউ পেয়েছিল সৌমেন, যেমন রূপ তেমন তার গুণ। কথাটা বুকে তীরের মতন গিয়ে বিঁধল রমার। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি থাকতে আপনার ছোট বউকে কেন ঝিয়ের মতো কাজ করতে হবে বলুন? শোনো বড় বৌমা, স্বামীর রোজগার না থাকলে অত মুখ ভালো নয়। 3 বছর হতে চলল বিয়ে হয়েছে। ভেবেছিলাম নাতি নাতনির মুখ দেখে মরবো, তা সে তো আর হলো না। এই ঘটনা আজ নতুন নয়। এমনিতেই উজ্জ্বলের রোজগার পাতি সেরকম নেই। তার উপর বিয়ের 3 বছর পরেও সন্তানের মুখ দেখাতে পারল না রমা। সংসারের জাতা কলে পিষে এইভাবেই কত মেয়েকে গলায় দড়ি দিতে হয়। কবেই এই সংসারের মায়া ছেড়ে চলে যেত রমা, কিন্তু পারেনি শুধু একজনের জন্য। সে তার প্রাণের দোসর। রমার জীবনে প্রথম প্রেম। কতবার সে রমার কাছে আসতে চেয়েছিল, রমাকে পেতে চেয়েছিল, কিন্তু রমা কোনোদিন তাকে বুঝতে দেয়নি সেই গভীর প্রেম। সৌমেনের জন্যই এতদিন ধরে এত অপমান লাঞ্ছনা সহ্য করে রমা এই সংসারের ঘানি টেনে যাচ্ছে। একবার রমা উজ্জ্বলের সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছিল। রমা জেদি মেয়ে, সে পণ করেছিল কিছুতেই আর বাড়ি ফিরবে না। উজ্জ্বলের সাহস হয়নি বাপের বাড়ি গিয়ে রমাকে ফিরিয়ে আনার। শাশুড়ি বলেছিল, ওই মেয়ে সংসারের অলক্ষ্মী, বাজা মেয়ে মানুষ কোথাকার। আর বাপের বাড়ি ও কেমন ছোট লোক, তা না হলে এক কাপড়ে কেউ মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠায়? ওই মেয়েকে আর বাড়িতে ঢুকতে দিস না, তোর আবার বিয়ে দেব আমি। সৌমেন তখন উড়িষ্যাতে গেছিল ট্রেনিংয়ে। খবর পেয়ে বাড়িতে না এসে সোজা চলে যায় রমার কাছে। আমি আর ওই বাড়িতে ফিরবো না ঠাকুরপো। চোখের জল মুছে সৌমেনকে কথাটা বলেছিল রমা। সৌমেন রমার পা ধরে সে কি কান্নাকাটি করেছিল। বৌদি প্লিজ, তুমি আমার জন্য চলো। তোমায় না দেখলে আমি বাঁচবো না। তুমি ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই। তুমি আমার একটা কথা রাখবে ঠাকুরপো? তুমি এবার একটা বিয়ে করো। না বৌদি, এই কাজ আমায় করতে বলো না। আমি কোনোদিনও তাকে ভালোবাসতে পারবো না, সম্মান করতে পারবো না। আমি তাহলে মরে যাব বৌদি। রমার 2 চোখ দিয়ে তখন স্রোত বইছে। মনে মনে রমা বলেছিল, ঠাকুরপো, তোমাকে না দেখতে পেলে না আমিও যেন কেমন একটা তীর বেঁধা পাখির মতন হয়ে যাই। কেন সংসারের এমন নিয়ম, যাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, অথচ সে কথা সমাজের কাছে পাপ। যাকে ঘৃণা করি, সমাজ বাধ্য করে তাকে ভালোবাসতে, তার সাথে এক বিছানায় শুতে। কেন 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 কেন? তুমি আমাকে কথা দাও, তুমি বিয়ে করবে, তবেই আমি ওই বাড়িতে যাব। ঠিক আছে, আমি বিয়ে করব, কিন্তু তাকে আমি কোনোদিনও ভালোবাসতে পারবো না। তাকে আমি কোনোদিনও স্পর্শ করব না। আমার শরীর মন সারা জীবন ধরে শুধু তুমি ছিলে, তুমি আছো, আর তুমিই থাকবে। কথাটা শুনে রমার যেন সব যন্ত্রণা হারিয়ে গেছিল। সেদিন ফিরে এসেছিল এই নরকে। পূর্ণিমাকে সৌমেনের জন্য পছন্দ করে সৌমেনকে রমা যেদিন পূর্ণিমার ছবি দেখাতে এসেছিল, সৌমেন বলেছিল, থাক বৌদি, তোমার যখন পছন্দ হয়েছে আমার আর দেখার দরকার নেই। এমনকি শুভদৃষ্টির সময় পূর্ণিমার দিকে ভালো করে তাকায়নি সৌমেন। সেদিন খুব খুশি হয়েছিল রমা। কিন্তু আজ হঠাৎ সকালে রমাকে কিছু না বলে যখন সৌমেন পূর্ণিমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, তখন বুকের ভেতর দামামা বেজে উঠল। তবে কি সৌমেন ভুলে যাবে রমাকে? এটাই তো স্বাভাবিক, এটাই তো পৃথিবীর নিয়ম। হঠাৎ ঘোর ভাঙল রমার। সৌমেন আর পূর্ণিমা বারান্দায় এসে দাঁড়ালো। এই যে এতক্ষণে আসার সময় হলো বুঝি? বাড়িতে এক বাড়ি লোকজন, আমরা সবাই কত চিন্তা করছি বলো তো। আর এই যে মেয়ে, তুমি বুঝি একটা ফোন করতে পারতে না? থাক, তোমাকে আর অত আদিক্ষেতা দেখাতে হবে না বড় বৌদি। বলি, দুপুর 2টো বাজতে চললো, রান্না বান্না কিছু হবে না? বাড়ি শুদ্ধ লোক না খেয়ে থাকবে। সৌমেন ঘরে ঢুকে গেল। রমা তাকিয়ে রইল সৌমেনের দিকে। কই ছোট বৌমা, এদিকে একবার এসো দেখি। পূর্ণিমার শাশুড়ির সামনে গিয়ে দাঁড়ালো। কাগজে মোড়ানো একটা সোনার বাউটি পূর্ণিমার হাতে দিয়ে শাশুড়ি বলল, এটা তোমার খুড় শাশুড়ি দিয়েছেন বৌমা। সকালে তোমার সাথে দেখা হলো না, তাই আমার হাতে দিয়ে গেছেন। ঘর থেকে সৌমেনের চিৎকার শোনা গেল। বৌদি, গরম জলটা বসাও, আমি স্নান করতে যাচ্ছি। আর বিছানার চাদরটা কেচে দিও। এগুলো কি তুমি দেখতে পাও না? পূর্ণিমা রমাকে বলল, দিদি, আমি গরম জলটা করে দেব? কথাটা শুনে যেন সারা শরীর
আগুন জ্বলে উঠল রমার। না বোন, বাড়িতে ঝি থাকতে তোমাকে আর কষ্ট করতে হবে না। ওমা, বাইরে থেকে এসেছো, কাপড় ছেড়ে স্নান করে নাও। বিকেলে মামা শ্বশুরের বাড়িতে যেতে হবে, বারবার যেতে বলেছে। পূর্ণিমা ঠায় দাঁড়িয়ে রইল বারান্দায়। চারিদিকে যে কি খেলা চলছে কিছুই মাথায় ঢুকছে না। শাশুড়ি বলে চলেছেন, সংসার বড় কঠিন জিনিস মা, সেখানে কোনো কিছুই মেয়েদের পাওয়ার থাকে না, শুধু ত্যাগ করে যেতে হয়। মরার আগের দিন পর্যন্ত শুধুই ত্যাগ। পুরুষ মানুষের ভালোবাসা হয় কাঁচের গ্লাসের মতন, আর মেয়েদের ভালোবাসা হয় সাগরের মতন গভীর। রমা রান্নাঘর থেকে গরম জল নিয়ে গেল, তারপর ঢেলে দিল বাথরুমে। সৌমেনের বরাবরের স্বভাব, গরম জল ছাড়া সে কিছুতেই স্নান করতে পারে না। কমলা পূর্ণিমাকে চুপি চুপি নিজের শোয়ার ঘরে ডেকে নিয়ে গিয়ে বলল, ছোট বউ, এটাই এখন তোমার সংসার। তোমার ভালো মন্দ যা কিছু সব এখানেই। ওই ডাইনি নজর তোমার স্বামীকে ছিনিয়ে আনতে হবে। ওই বাঁজা মাগি আমার সৌমেনকে যে বশ করে রেখেছে। রমা বাথরুম থেকে বেরিয়ে মেঝেতে ফেলে রাখা বিছানা চাদরটাকে নিয়ে চলে গেল। শাশুড়ির শেষ কথাটা স্পষ্ট শুনতে পেল রমা। হঠাৎ বাড়ির বাইরে একটা পুলিশের গাড়ি এসে থামল। সবাই তো বেশ অবাক, এ কি কাণ্ড! একজন লম্বা চওড়া ভদ্রলোক ভেতরে ঢুকলেন। সৌমেন স্নান করতে বাথরুমে ঢুকেছিল, হঠাৎ থমকে গেল। নমস্কার, আমি ইন্সপেক্টর বিজয় মুখার্জি। হ্যাঁ স্যার, বলুন কি হয়েছে? আপনাদের প্রতিবেশী জ্যোতিবাবুর মেয়ে ঐন্দ্রিলা গত 2 দিন ধরে নিখোঁজ। হ্যাঁ, আমি শুনেছি। আসলে আমার বিয়ের ব্যাপারে এতটাই ব্যস্ত ছিলাম যে ওই ব্যাপারটা নিয়ে ভাবার একদমই সময় পাইনি। আচ্ছা সৌমেনবাবু, আপনি ঐন্দ্রিলাকে শেষ কবে দেখেছিলেন? স্যার, আসলে আমি তো আপনাকে বললামই যে আমি আমার বিয়ে নিয়ে 1 সপ্তাহ খুবই ব্যস্ত ছিলাম। যতদূর মনে পড়ছে ওকে শেষ দেখেছিলাম আগের বুধবার। কোথায় দেখেছিলেন? দেখুন স্যার, ঐন্দ্রিলা একটা বাচ্চা মেয়ে, 8 বছর বয়স হবে। মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো খেলতে। মিস্টার সৌমেন, ঐন্দ্রিলার মা বাবা বলছে বাচ্চাটি আপনাকে দেখলে খুব ভয় পেত। আপনি নাকি ওকে ছাদ থেকে চকলেট, ক্যাডবেরি এসব দেখাতেন। কথাটা শুনে বুকের ভেতর ধড়াস করে উঠল সৌমেনের। তবে কি পুলিশ তাকেই সন্দেহ করছে? দেখুন স্যার, বাচ্চাকে কে না ভালোবাসে, আর বাচ্চাকে চকলেট দেওয়ার সাথে মিটিংয়েরই বা কি সম্পর্ক রয়েছে? মিস্টার সৌমেন, আপনাদের বাড়ির পেছন থেকে বাচ্চাটির চটি পাওয়া গেছে এবং চটিতে রক্ত লেগে আছে। সৌমেনের গায়ে রক্ত যেন জল হয়ে উঠল। পেছনে দাঁড়িয়ে রমা সব শুনছিল। দেখুন বিজয়বাবু, এই ব্যাপারে সৌমেনকে জেরা করে কোনো লাভ নেই। সৌমেন দিনের মধ্যে প্রায় 16 ঘন্টাই বাড়িতে থাকে না। মেয়েটা আমাদের বাড়িতে খেলতে আসতো, তাই হয়তো চটি ফেলে গেছে। ধন্যবাদ আপনাদের, তবে প্রয়োজন পড়লে আবার আপনাদের বিরক্ত করতে আসতে পারি। সন্ধ্যাবেলা ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল সৌমেন। হঠাৎ দেখলো রমা পেছনে এসে দাঁড়িয়েছে। তুমি এটা করতে পারলে ঠাকুরপো? বুকের ভেতরটা কেঁপে উঠল সৌমেনের। কি হয়েছে বৌদি? আমি আবার কি করলাম? বলেই ছুটে গেল রমাকে। একদম ছোবে না আমাকে। তুমি না আমাকে কথা দিয়েছিলে তুমি কোনো মেয়েকে কোনোদিন স্পর্শ করবে না। আমি তো পূর্ণিমাকে... সব মিথ্যে ছিল ঠাকুরপো, ভালোবাসা মিথ্যে। তবে কেন আমাকে আনতে গিয়েছিলে? আমি তো বলেছিলাম যে আমি আর ফিরবো না। বৌদি, আমি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি কথা বলছি। আমি ওকে স্পর্শ করতে চাইনি, ও আমাকে বাধ্য করেছে ওর সাথে শারীরিক সম্পর্ক করতে। ও কোনো সাধারণ মেয়ে নয় বৌদি, ও আমায় বশ করতে চেয়েছিল। তুমি ঐন্দ্রিলার সাথে কি করেছো? এসব তুমি কি বলছো বৌদি? আমি সত্যি বলছি, আমি ঐন্দ্রিলা কোথায় জানি না। তাহলে এটা কি? বলে একটা রক্তমাখা ফ্রক সৌমেনের হাতে ধরিয়ে দিল রমা। দেখো সৌমেন, আমি সব জানি। আমি জানি তোমার মধ্যে একটা পশু লুকিয়ে আছে। সেটা আমি অনেকদিন আগেই টের পেয়েছি। সৌমেনের শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ছি 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 ছি, একটা বাচ্চা মেয়েকে তুমি... সে তাড়াতাড়ি রমাকে জড়িয়ে ধরে বলল, বৌদি, আমি যদি পশু না হতাম তুমি আমায় ভালোবাসতে। রমার ঠোঁটের কোণে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। তুমি আমাকে কথা দাও বৌদি, ঐন্দ্রিলার ব্যাপারে তুমি কাউকে কিচ্ছু বলবে না। তুমি যতদিন পূর্ণিমার থেকে দূরে থাকবে আমি কাউকে কিচ্ছু বলবো না। সৌমেন জাপটে ধরল রমাকে। ইতস্তত করে রমা বলে উঠল, ঠাকুরপো, আমার লাগছে। তুমি শুধু আমার রমা, শুধু আমার।
সৌমেনের লোহার মতন দুটো হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো রমা, কিন্তু পারল না। ঘড়ির কাঁটায় এখন রাত 1টা, চারিদিক শুনশান। যদিও এই দিকটায় তেমন কেউ খুব একটা আসে না। সৌমেন আস্তে করে বেরিয়ে এলো নবনির্মিত ফ্ল্যাটের পেছন থেকে। বাবা, বাঁচা গেল। জীবন অতৃষ্ট করে দিয়েছিল ডেড বডিটা। হঠাৎ বুকের ভেতরটা কেঁপে উঠল সৌমেনের। বৌদি কি সত্যি এই বিষয়ে কাউকে কিছু বলবে না? বৌদি যে আবার আমার ঘরে ঢুকে এইভাবে বিছানার তলা দেখবে, কে জানতো সালা। ভেবেছিলাম ফুলসজ্জার রাতেই লাশটাকে এনে এখানে পুঁতে ফেলবো, সালা সব গন্ডগোল হয়ে গেল। তাড়াতাড়ি পা চালাতে লাগলো সৌমেন। না, কেউ দেখতে পায়নি। মনে মনে বলে উঠল সৌমেন। খুব কষ্ট হয়েছিল ঐন্দ্রিলার। ওর হঠাৎই মনে পড়ল মেয়ে যে ভেসে যাচ্ছে রক্তে। সৌমেন দেখলো দূরে একটা লোক সাইকেল নিয়ে আসছে। লোকটার গলায় গামছা, লুঙ্গি পরে সাইকেল চালাচ্ছে। লুঙ্গিটা হাঁটুর ওপরে তোলা। সাইকেলের সামনে ঝুলছে একটা ছোট্ট টিনের কৌটো। লোকটা সৌমেনকে একবার আর চোখে দেখে চলে গেল। মুখ ঘুরিয়ে নিল সৌমেন। লোকটা চলে গেল একটা হিন্দি গান করতে করতে। সৌমেন এটারই ভয় করছিল, কে জানে মুখটা দেখতে পেল কিনা। সৌমেন আস্তে আস্তে পা বাড়ালো বাড়ির দিকে। ঢোকার সময় দেখতে পেল রমা দাঁড়িয়ে আছে ঘরের জানলা থেকে উঁকি মেরে। বাথরুমে ঢুকে ভালো করে ফ্রেশ হয়ে নিল সৌমেন। দরজা খুলতে দেখতে পেল রমা দাঁড়িয়ে আছে বাইরে। সৌমেন বলল, বৌদি, তোমার কি মাথা খারাপ হয়েছে? এত রাতে এইভাবে উঠলে কেন? কেন? পূর্ণিমা বুঝি খারাপ ভাববে? বৌদি, পাগলামি করো না প্লিজ, শুতে যাও। যাও গিয়ে শুয়ে পড়ো। এই ঠাকুরপো, তোমার দাদা ঘুমিয়ে পড়েছে, ও কালকে সকালের আগে উঠবে না। সৌমেন বৌদির কথা শুনে অবাক হয়ে গেল। বলল, না বৌদি, আজ না, পরে হবে ওসব একদিন। ওর কথা শুনে রমার বুকের ভেতরে যেন বাজ পড়ল। সৌমেন চলে গেল নিজের ঘরের দিকে। এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল রমা। তার সারা শরীর তখন রাগে আগুন জ্বলছে। সৌমেন আস্তে আস্তে শোয়ার ঘরে ঢুকলো। পূর্ণিমা শুয়ে আছে বিছানার একটা কোণে। পূর্ণিমাকে দেখেই কেমন একটা ঘেন্না হলো সৌমেনের। হঠাৎ টেবিলে ধাক্কা লেগে একটা গ্লাস মাটিতে পড়ল। পূর্ণিমা বিছানায় উঠে বসলো। মনে হয় খুব ভয় পেয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, আমি সৌমেন। পূর্ণিমা সৌমেনকে কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। চুপচাপ বসে রইল খাটের ওপর। সৌমেন বলল, কি হলো? আবার ঢং করে বসে রইলে কেন? অত নাটক আমার ভালো লাগে না। যাও নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ো। পূর্ণিমা বিছানাটাকে একটু ছেড়ে নিয়ে আবার আগের জায়গায় শুয়ে পড়ল। ঘড়ির কাঁটা ঢং ঢং করে রাত 2টো বাজল। 2 দিন ধরেই ঐন্দ্রিলার মৃতদেহটা সৌমেন লুকিয়ে রেখেছিল জলের ট্রাঙ্কের মধ্যে। বডিতে পচন ধরে গিয়েছিল, আর একদিন অপেক্ষা করলে পচা গন্ধ বের হতো। বাড়ির সকলেই জানতে পেরে যেত। সৌমেনের হঠাৎ চোখ গেল পূর্ণিমার খালি পিঠে ঘামে ভিজে যাচ্ছে, আর মাথার পেছনের চুলগুলো ঘামে ল্যাপটালেপটি খাচ্ছে পূর্ণিমার পিঠে। সৌমেন ঘরের আলোটা নিভিয়ে দিল। তারপর একটা সিগারেট ধরালো সে। দেশলাইয়ের আলতো আবছা আলোয় দেখতে পেল একটা বাচ্চা মেয়ে তার দিকে তাকিয়ে হাসছে। ভয়ে আঁতকে উঠল সৌমেন। হঠাৎ মূর্তিটা গায়েব হয়ে গেল। সৌমেন সিগারেটে টান দিতে লাগলো। আজ সারাটা দিন খুব বাজে গেছে। পূর্ণিমার দাদাকে সৌমেন ওইভাবে অপমান করল। হঠাৎই পূর্ণিমা বুঝতে পারল একটা হাত পূর্ণিমার কোমর থেকে আস্তে আস্তে পেটের দিকে আসছে। ভয়ে আতঙ্কে কেঁপে উঠল পূর্ণিমা। সৌমেন পূর্ণিমাকে টেনে নিল নিচের বুকের মধ্যে। এদিকে রমা বিছানায় গিয়ে কিছুতেই ঘুমোতে পারল না। নেমে এলো বিছানা থেকে। উজ্জ্বল নাক ডেকে ঘুমাচ্ছে। রমা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো। তারপর আস্তে আস্তে করে গিয়ে দাঁড়ালো সৌমেনের ঘরের জানলায়। অদ্ভুত একটা কোঙানির শব্দ কানে ভেসে এলো রমার। আমার লাগছে প্লিজ, আমার শরীর খুব খারাপ লাগছে। রমা শুনতে পেল একটা পশুর কোঙানির আওয়াজ। কথা রাখেনি সৌমেন। সৌমেন আর কোনোদিন ওর কাছে আসবে না, আর কোনোদিনও ভালোবাসবে না রমাকে। তাকে সারা জীবন ঝি হয়ে কাটিয়ে দিতে হবে এই বাড়িতে। ভেতর থেকে ক্যাঁচ কোঁচ শব্দ ভেসে আসছে রমার কানে, আর আসছে পূর্ণিমার কোঙানির আওয়াজ। রমার 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আসলে এতক্ষণ যেটা বললাম সেটা কিন্তু পুরোই রমার মুখে শোনা। এবার আসি আসল গল্পে। হ্যালো, পুলিশ স্টেশন। হ্যাঁ মিস্টার মুখার্জি,
বলুন, এত রাতে হঠাৎ ফোন করলেন? হ্যাঁ শুনুন, খুব আর্জেন্ট। আমার বাড়ির বাইরে একজন ভদ্রমহিলা বসে আছেন, ঘন্টাখানেক হলো। তার শরীরের নানান জায়গায় রক্ত লেগে। ভদ্রমহিলা মনে হচ্ছে কোনো মার্ডার করে এসছে। দেখেই বোঝা যাচ্ছে মাথা ঠিক নেই। আপনার যত তাড়াতাড়ি পারেন আসুন। বাগানের কয়েক জায়গায় ঘাসে ও রক্তের দাগ দেখতে পাচ্ছি। বলেন কি মশাই? আরে পুলিশে চাকরি করি বলে তো আমরা মানুষ, শুনেই তো গা কিরকম করছে। আপনি যত তাড়াতাড়ি পারেন বাড়ি থেকে বেরিয়ে যান। বলা যায় না, মাথা টাথা খারাপ হলে যদি আপনার বাড়িতে ঢুকে পড়ে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি বললাম, বাড়ির দরজা আমি ভালো করেই বন্ধ করে দিয়েছি। আমি ভদ্রমহিলার উপর নজর রাখছি। আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। খুব বেশি হলে কিন্তু আপনাদের 15 মিনিট লাগবে এখানে আসতে। আজ ছিল পূর্ণিমা, কিন্তু সন্ধ্যে থেকেই সেই যে বৃষ্টি পড়া আরম্ভ হলো, রাত 11টার আগে কিছুতেই থামল না। পূজা চলে গেছে তখন 4 মাস হয়ে গেছে। বাড়িতে আমি একাই থাকি। সেদিন রাতের বেলায় খেতে আমার একটু দেরি হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করলাম যখন, তখন ঘড়ির কাঁটায় 3:20। আমি রোজকার অভ্যেসের মতন বাগানের দিকে জানলার পাশে গিয়ে সিগারেট ধরালাম। হঠাৎ দেখতে পেলাম একটা কালো মতন কিছু বসে আছে বাগানের ঘাসের ওপর। কি সাংঘাতিক ব্যাপার! মনে হচ্ছে একজন ভদ্রমহিলা, বয়স ওই 30 থেকে 32-এর মধ্যে হবে। তার আঁচলটা লুটিয়ে পড়েছে বাগানের ঘাসের ওপর। হাতে একটা বড় ভোজালি জাতীয় কিছু ছুরি। বাগানে ঘাসের অনেক জায়গায় রক্ত লেগে আছে। ঘড়ি কাটায় তখন রাত 3:30। পুলিশ স্টেশনে ফোন করার পর হঠাৎ লক্ষ্য করলাম ভদ্রমহিলা ওখানে আর বসেই নেই। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি ঘরের সমস্ত আলো বন্ধ করে দিলাম। হঠাৎ দেখলাম বাইরের চারদিকে চাঁদের আলোয় ঝলমল করছে। আমার বাড়িতে গ্রাউন্ড ফ্লোরে 2টো বেডরুম, কিচেন রুম, গ্যারেজ, ডাইনিং রুমটা বেশ বড়, বাথরুম 2টো রুমের সাথেই অ্যাটাচ করা। বেশ কিছুক্ষণ নিস্তব্ধভাবে কেটে গেল। কারুর কোনো সারা শব্দ নেই। আমি দেখলাম ভদ্রমহিলা যদি রাস্তার দিকে চলে যেতেন তাহলে কিন্তু আমি তাকে দেখতেই পেতাম, কিন্তু তিনি তো ওই দিকে চলে যাননি। তার মানে তিনি কি আমার বাড়ির ভেতরে ঢুকে পড়েছেন? ফোনটা সাইলেন্ট মোডে করে দিলাম। হঠাৎ শুনতে পেলাম আমার বাথরুমের শাওয়ারের আওয়াজ। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কে স্নান করছে বাথরুমে? তার মানে কি ভদ্রমহিলা আমার বাথরুমে ঢুকে পড়েছেন? আমি আস্তে আস্তে বাথরুমের দিকে গেলাম। দেখলাম পূজার ঘরের জানলাটা খোলা। পূজার ঘরের মেঝেতে পড়ে আছে ভদ্রমহিলার রক্তাক্ত কাপড়। ওনার পায়ের কাদা আর রক্তের ছাপ চলে গেছে পূজার ঘরের বেডরুমে বাথরুমটার দিকে। বাথরুমের আলো জ্বলছে। বাথরুমের ভেতরে শাওয়ারের আওয়াজটা বন্ধ হলো। ভেতর থেকে একটা মহিলার সুমিষ্ট গলার আওয়াজ শুনতে পেলাম। আপনার কাছে কোনো গাউন বা কোনো কাপড় বা কোনো শার্ট হবে? হ্যাঁ হবে, কিন্তু আপনি কে আর আমার বাড়ির ভেতরে ঢুকলেন কিভাবে? আমি আপনাকে সব কিছু বলছি, আপনি প্লিজ আমাকে একটা কিছু দিন। আমি পূজার একটা গাউন নিয়ে আর একটা টাওয়েল নিয়ে বাথরুমের সামনে গিয়ে দাঁড়ালাম। ভদ্রমহিলা আলতো করে দরজাটা খুলে হাত বাড়ালেন। আমি দেখলাম ওনার হাতের রং দুধে আলতার মতন। মনে হচ্ছে কোনো বড় ঘরের মেয়ে হবে। আমি আমার ঘর থেকে রিভলভারটা নিয়ে এসেছিলাম। বহু কষ্টে লাইসেন্সটা পেয়েছিলাম গত বছর। ভদ্রমহিলা বেরিয়ে এলেন। আপনি কি পুলিশে খবর দিয়েছেন? না, এখনো দিইনি, কিন্তু এইবার কিন্তু জানাতে বাধ্য হব। গাউনটা খুব দামি তাই না? আপনার স্ত্রীর নিশ্চয়ই। দেখুন, আমার কাছে লোডেড রিভলভার আছে। আমি যেটা জিজ্ঞাসা করছি সেই প্রশ্নের উত্তরটা আগে দিন। না না, তার কোনো দরকার পড়বে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি বুকের ভেতর কিছুটা সাহস পেলাম। ভদ্রমহিলা বললেন, বলছি আমার খুব খিদে পেয়েছে, আপনার বাড়িতে কি কিছু খাবার হবে? আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার কাছে একটা ধারালো অস্ত্র ছিল, সেটা কোথায়? ভদ্রমহিলা মেঝে থেকে সেটা কুড়িয়ে টেবিলের উপর রাখলেন। আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি উকিল? হ্যাঁ, কেন বলুন তো? আমার খুব খিদে পেয়েছে, প্লিজ আমাকে একটু কিছু খেতে দিন না। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, তারপর আমি আপনাকে সবকিছু খুলে বলছি। হঠাৎ বাইরে পুলিশের গাড়ির আওয়াজ পাওয়া গেল। ভদ্রমহিলা তৎক্ষণাৎ টেবিল থেকে ছুরিটা তুলে নিয়ে চিৎকার করে বলে উঠলেন, একদম চালাকি করার চেষ্টা করবেন না। আপনি আমাকে মিথ্যা কথা বললেন না, পুলিশে খবর দেননি, তাহলে পুলিশ এলো কিভাবে? যদি বেশি চালাকি করার চেষ্টা করেন না, আর পুলিশ যদি বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করে, আমার হাতে কিন্তু আজকে আরেকটা খুন হবে। করুন, ফোনটা এক্ষুনি সুইচ অফ করুন। আপনার ফোনটা এক্ষুনি সুইচ অফ করে আমাকে দিন।
আপনি কিন্তু কাজটা ভালো করলেন না স্যার। আরে বাবা, পুলিশ এখন আপনাকে দেখেনি। আপনাকে বাঁচানো আমার পক্ষে কোনো কঠিন ব্যাপার নয়। এরকম ঘটনা আমার জীবনে আগেও অনেকবার ঘটেছে। আমি আপনাকে পুলিশের হাত থেকে বাঁচাতে পারি, কিন্তু আপনি কে, কার খুন করেছেন, কেন করেছেন, আমাকে সবকিছু খুলে বলুন। ভদ্রমহিলা বললেন, ওই ছবিটা কার দেওয়ালে? ওই ছবিটা আমার প্রাক্তন স্ত্রী পূজার। আপনার রিভলভারটা আমাকে দিন। পাগলামি করবেন না, এখানে পুলিশ আপনার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। আপনার ছুরিটা হাত থেকে ফেলে দিন। আপনি যদি রিভলভারটা আমাকে না দেন, আমি কিন্তু এক্ষুনি নিজেকে খুন করবো এই ছুরি দিয়ে। আর এই জন্য কিন্তু আপনি দায়ী হবেন। আপনি কি আমাকে ব্ল্যাকমেলিং করছেন? হ্যাঁ করছি, কারণ আমার আর হারানোর মতো কিচ্ছু নেই। হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। ভদ্রমহিলা বললেন, আপনার রিভলভারটা আমাকে দিন, নইলে কিন্তু আমি এক্ষুনি নিজের হাতে শিরা কাটবো, আর এর জন্য আপনি দায়ী থাকবেন। বলেই উনি ওনার হাতের শিরা কাটতে গেলেন। আমি সঙ্গে সঙ্গে রিভলভারটা তার দিকে ছুড়ে দিলাম। ভদ্রমহিলা বন্দুকটা তুলে আমার দিকে তাকালেন। দেখুন স্যার, আপনাকে ভালো মানুষ বলে মনে হচ্ছে। আজ আমি ইতিমধ্যেই 3টে খুনের আসামি, আর একটা খুন করলে আমার কিছু যায় আসবে না। এমনিতেই ফাঁসির দড়ি আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আপনার মতন একজন ভালো মানুষকে আমি খুন করতে চাই না। তাই যা বলছি চুপচাপ করুন। বাইরে পুলিশ এসেছে, ওরা আমাকে খুঁজছে। আপনি দরজাটা খুলুন। দেখুন, এইসব করতে কিন্তু আপনি নিজেকে আরো বিপদের মধ্যে ঠেলে নিয়ে যাচ্ছেন। ভদ্রমহিলা এবার চিৎকার করে বললেন, ঠিক আছে, আপনি গিয়ে দরজাটা খুলুন। ওদেরকে বলুন আপনার বাড়িতে কেউ নেই। বেশি চালাকি করলে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো এই একটা গুলিতেই। আমি গিয়ে তাড়াতাড়ি দরজা খুললাম। দেখলাম সুপ্রিয়বাবু দাঁড়িয়ে আছেন দলবল নিয়ে। আরে মশাই, ফোনটা সুইচ অফ করেছেন কেন? আমি তো ভাবলাম ভদ্রমহিলা আপনার বাড়িতে ঢুকে পড়লো নাকি। আরে না না, সেরকম কিছুই নয়। আপনারা বরঞ্চ রাস্তার ওই পাটটা ভালো করে দেখুন। আমি তাকে ওই দিকেই চলে যেতে দেখেছি। তোমরা তাড়াতাড়ি ওই দিকে পুরো জায়গাটা ঘিরে ফেলো। মনে তো হয় না ভদ্রমহিলা বেশি দূর পালাতে পেরেছেন। আপনি কি নিশ্চিত যে উনি পালিয়েছেন? আমি আমার পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেলাম, নারী কণ্ঠ। কে গো নীল? কি হয়েছে হঠাৎ আপনারা এত রাতে? আমার তো গা হাত পা ঠান্ডা হওয়ার জোগাড়। সর্বনাশ, কি সাংঘাতিক এই মেয়েটা। সুপ্রিয়বাবু বললেন, ম্যাডাম আপনি কে? আমি ওনার স্ত্রী পূজা। মেয়েটার মাথায় আবার দেখলাম সিঁদুর দিয়েছে। সুপ্রিয়বাবু বললেন, হ্যাঁ, আপনার ব্যাপারে শুনেছিলাম। এই প্রথমবার দেখা হলো। কিন্তু আপনারা এত রাতে এখানে কি করছেন? কাউকে খুঁজছিলেন নাকি? হ্যাঁ ম্যাডাম, একজন ভদ্রমহিলাকে। আপনার হাজব্যান্ড ফোন করেছিলেন। সৌমেন ভট্টাচার্য বলে একটা ছেলে গতকাল রাতে মার্ডার হয়েছে। ছেলেটা ঐন্দ্রিলা বলে একটা বাচ্চা মেয়েকে রেপ কেসের প্রাইম অ্যাকিউজ ছিল। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করতো। এছাড়াও পরে বেশ কিছু রিপোর্ট পাওয়া গেছে ওর নামে। আরে আপনারা ভেতরে আসুন না, একটু চা খেয়ে যান। আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। বললাম, আরে কি যে বলো তুমি, ওনারা এত রাত্রে ডিউটিতে বেরিয়েছেন কি চা খাওয়ার জন্য? সুপ্রিয় বললে, না না বৌদি, ঠিক আছে, একটু চা করুন, খেয়েই যাই। আপনাদের বাড়িতে তো আর আসা হয় না, মাথাটা ঝিমঝিম করছে। আর আজ রাতটা তো এই এলাকাতেই কাটাতে হবে, কারণ খুনি তো এখানেই কোথাও লুকিয়ে আছে। আমার মনে একটা ভয় হলো। সুপ্রিয়বাবু 30 বছর পুলিশে সার্ভিস করছেন। ক্রিমিনালদের শরীরে একটা গন্ধ থাকে, সেটা কিছুতেই লুকানো যায় না। তাহলে কি তিনি কিছু আঁচ করতে পেরেছেন? আমি সুপ্রিয়বাবুকে নিয়ে গিয়ে ডাইনিং রুমে বসালাম। হঠাৎ মনে পড়লো ডাইনিং রুমে আমার আর পূজার ছবিটার কথা। তাড়াতাড়ি পেছন ঘুরে দেখলাম ছবিটা নেই। আমি মনে মনে বললাম, এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। এতটুকু সময়ের মধ্যে সমস্ত প্রমাণ সরিয়ে ফেলল। মেয়েটা সুপ্রিয়বাবুকে জিজ্ঞাসা করলো, আপনি কি দুধ চা খাবেন নাকি লিকার চা? সুপ্রিয়বাবু আমার ডাইনিং রুমটা ভালো করে চারিপাশ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলেন। বললেন, হ্যাঁ হ্যাঁ, দুধ চাই করুন, আমার আবার এই ডায়াবেটিস নেই। মেয়েটা আস্তে আস্তে আমার রান্নাঘরের ভেতরে গিয়ে ঢুকলো। আমার শিরধারা পেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছিল। ঘরের ভেতরে মেয়েটার রক্তাক্ত কাপড়, তারপর ওই ছুরিটা, তারপর মেয়ের পায়ের ছাপ, সবকিছুই তো আছে। বাইরে দেখলাম একটা কুকুর ভৌ ভৌ করছে। কিছুক্ষণ পর মেয়েটা একটা ট্রেতে করে চা বিস্কুট সমস্ত কিছু নিয়ে এলো। মেয়েটা মাথার চুলটা ঘাড়ের পেছনে তুলে নিয়ে সুপ্রিয়বাবুকে বলল, ওর মুখে আপনার অনেক নাম শুনেছি। আজকাল এই এরিয়াতে না খুন খারাপিটা বড্ড বেড়ে গেছে।
মানুষ এত নৃশংস হয়ে গেছে ভাবা যায় না। এই যে এই সৌমিন বলে ছেলেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করে, কতই বা বয়স, সেই 30-32। একটা বাচ্চা মেয়ে 5 বছরের, ওই ঐন্দ্রিলা বলে নাম, ওকে নাকি রেপ করে মার্ডার করে পুঁতে দিয়েছিল সেই ফ্ল্যাটেরই নিচে। কিন্তু আপনি এত কিছু কি করে জানলেন? খবরের কাগজে তো সবটাই পড়েছি, কিন্তু আপনারা ছেলেটাকে অ্যারেস্ট করতে এত দেরি কেন করলেন সেটাই তো বুঝতে পারলাম না। অ্যারেস্ট আর করতে পারলাম কোথায় ম্যাডাম? প্রায় 5 মাস ধরে বাচ্চা মেয়েটার বডিটা ওই ফ্ল্যাটের নিচে পোঁতা ছিল। প্রথমে তো ঠিকভাবে আইডেন্টিফাই করা যাচ্ছিল না, কারণ এর মধ্যে ওরকম আরও 2-3টে ঘটনা ঘটেছে। চায় একটা চুমুক দিয়ে সুপ্রিয়বাবু বললেন, আহ, অপূর্ব। আপনার হাতে চা খাওয়ার জন্য দেখছি এবার মাঝে মাঝেই আসতে হবে। তবে ম্যাডাম, আপনি কিন্তু খুব লাকি যে মুখার্জি বাবুর মতন এরকম একজন ভালো মানুষকে হাজবেন্ড হিসেবে পেয়েছেন। কিন্তু একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আমি যতদূর শুনেছিলাম যে আপনাদের ডিভোর্স হয়ে গেছিল। আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। এতক্ষণ এই প্রশ্নটার জন্যই অপেক্ষা করছিলাম। কি আর করব বলুন স্যার, এত বছর ধরে একসাথে সংসার করলাম, কেমন একটা মায়া পড়ে গেছে। এই ঘর, এই বাড়ি, প্রত্যেকটা ছোট ছোট জিনিস। তাই মাঝে মাঝে একটু চলে আসি কিছুদিন, এই কয়েকদিন থাকি আবার চলে যাই। একদম একদম, আর যাবার দরকার নেই ম্যাডাম, এখানে থেকে যান পার্মানেন্টলি। যা হওয়ার হয়ে গেছে। মুখার্জি বাবুর মতন ভালো মনের মানুষ কিন্তু এই এলাকাতে খুব কমই আছে। সুপ্রিয়বাবু অনেকক্ষণ আমার বাড়িতে বসে রইলেন। চা খাওয়ার পর আমাকে বললেন, চলুন একটু ছাদে যাওয়া যাক। আমি মনে মনে সাহস পেলাম। আমার মাথায় তখনও পূজার ঘরে রাখা রক্তমাখা ছুরি আর কাপড়টা ঘুরছে। আমরা ছাদে এসে দাঁড়ালাম। আজকে দোল পূর্ণিমা, চাঁদ যেন চারিদিক আলোকিত করে তুলেছে। সুপ্রিয়বাবু আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, পূজা ম্যাডামের সাথে বিয়ে হয়েছে আপনার কত বছর হলো? এই 2013-এ। সুপ্রিয়বাবু সিগারেট একটা জোরে টান দিলেন। আচ্ছা মিস্টার মুখার্জি, আপনার এখন বয়স কত? এই 34 হলো জানুয়ারিতে। আমার যতদূর মনে হলো আপনার স্ত্রী আপনার সমবয়সী হবেন। প্রশ্নটা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। পূজা এমনিতেই বয়সে আমার থেকে 8 বছরের ছোট ছিল। এটা হয়তো কখনো সুপ্রিয়বাবুর সাথে আলোচনা করেছিলাম নাকি করিনি, ঠিক মনে করতে পারছি না। সুপ্রিয়বাবু বললেন, প্রিয়া আর সুইটি বলে মেয়ে দুটো 1 মাস ধরে মিসিং। সুপ্রিয়বাবুর ফোনটা বেঁচে উঠল। হ্যাঁ স্যার, আমরা এরিয়াটা ভালোভাবে দেখে নিয়েছি। মেয়েটির কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। কি বলছো? ওইদিকে না গেলে কোথায় যাবে? আচ্ছা মিস্টার মুখার্জি, আপনি কি নিশ্চিত যে আপনি মেয়েটাকে ওইদিকেই পালাতে দেখেছেন? হ্যাঁ, ওই দিকেই গেছে। আচ্ছা ইন্দ্রনীল বাবু, এরকম নয় তো যে আপনি অন্য কাউকে দেখেছেন? মেয়েটা হয়তো আপনার বাড়িতেই কোথাও লুকিয়ে আছে। না, আমার কিন্তু সেরকম মনে হয় না। আমরা এখন আসছি, কিছুক্ষণের মধ্যেই ভোর হয়ে যাবে। ভদ্রমহিলা যদি আপনার বাড়িতে কোথাও লুকিয়ে থাকেন, আপনার জন্য কিন্তু বিপজ্জনক হতে পারে। আরে আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি আমার নিজের আত্মরক্ষা নিজেই করতে পারবো। সুপ্রিয়বাবু তার দলবল নিয়ে চলে গেলেন। আমি দেখলাম মেয়েটা ঘরে স্যান্ডউইচ তৈরি করেছে। আমি চিৎকার করে বললাম, আচ্ছা আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কি দরকার ছিল নাটকটা করার? এখন আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আজ নয়তো কাল পুলিশ ঠিক জানতে পারবে আপনি আমার স্ত্রী নন। তখন আপনাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। আপনি চুপচাপ আমার বাড়িতে লুকিয়ে থাকলে কেউ সন্দেহ করতে পারতো না। মেয়েটা স্যান্ডউইচগুলো কপ কপ করে খেতে আরম্ভ করলো। আমাকে বলল, আমার না খুব মাটন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। ওরে বাবা রে বাবা, আপনার কি মাথাটা একেবারে গেছে? রাত 3টের সময় আমি মাটন বিরিয়ানিটা পাবো কোথায়? ভদ্রমহিলা হাত ধুয়ে ডাইনিং রুমে একটা চেয়ার নিয়ে গিয়ে বসলো। হাতের রিভলভারটা আমার দিকে তাক করে বলল, আপনাকে কিছু প্রশ্ন করব, সত্যি কথা বলবেন? মিথ্যে কথা বললে না আপনার মাথার খুলি উড়িয়ে দেব, তারপর আমি নিজেও সুইসাইড করব। আমি সামনের চেয়ারটাতে গিয়ে বসলাম। বোতল থেকে 1 গ্লাস জল ঢেলে খেলাম। ভদ্রমহিলার চোখ দুটো জল জল করছে। বলে উঠল, আপনি পুলিশকে আমার ব্যাপারে কি বলেছেন? সত্যি কথা বলুন। আমি পুলিশকে আপনার ব্যাপারে বললে আপনি এতক্ষণে লকআপে থাকতেন। চেয়ার থেকে উঠে দাঁড়ালো ভদ্রমহিলা।
আমার দিকে এগিয়ে এসে আমার কপালে রিভলভার ঠেকালো। আপনি পুলিশকে মিথ্যে কথা কেন বলেন আমার ব্যাপারে? আর এটা জেনেও যে আমি একটা খুনি? আমি পুলিশ চলে যাবার পর আপনাকে খুন করতে পারি, আর তার জন্য আমি একবারও ভাববো না। ম্যাডাম, এই ভুলটা যে আপনি করবেন না সেটা আমি ভালো করেই জানি। আমাকে খুন করার হলে আপনি অনেকক্ষণ আগেই করতে পারতেন। আমি অনেক এরকম ক্রিমিনালদেরকে নিয়ে পড়াশোনা করেছি এবং আমি একজন ক্রাইম নোবেল রাইটার। একজন ক্রিমিনাল কি চিন্তা করে আর কি করে না সেটা আমি ভালো করেই জানি। আপনি কোনো পেশাদার খুনি নন। আপনি যে খুনটা করেছেন খুব একটা ভাবনা চিন্তা করে করেননি। এখন আপনার মধ্যে একটা ভয় কাজ করছে। আপনি আইনের হাত থেকেও, ফাঁসির দড়ি থেকেও নিজেকে বাঁচাতে চাইছেন, আর আপনি চাইছেন যে আমি আপনার হয়ে কেসটা লড়ি আর আপনাকে বাঁচাই, আর সেই জন্যই আপনি আমার বাড়িতে এসেছেন। ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। ব্রিলিয়েন্ট। তার মানে আপনি আমার হয়ে কেসটা লড়বেন তো? কিন্তু তার আগে আপনার পুরো গল্পটা শুনতে চাই। আপনি কাদের খুন করেছেন আর কেনই বা খুন করেছেন? এখন রাত প্রায় শেষের দিকে। চারিদিকে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমি অনেক রকমের মানুষ জীবনে দেখেছি, কিন্তু এই রকম একজন অল্প বয়সী সুন্দরী মহিলা এবং প্রচন্ড যে বুদ্ধিমতী, সে হঠাৎ করে এক রাতে 3-3টে মার্ডার কেন করলো? আমি বললাম, ম্যাডাম, রাত শেষ হয়ে আসছে, আপনি পূজার ঘরে গিয়ে শুয়ে পড়ুন। হ্যাঁ, আর আপনি সেই ফাঁকে পুলিশকে ডেকে আমাকে ধরিয়ে দেবেন। সেটা তো হচ্ছে না মিস্টার মুখার্জি। আমার খুব ইচ্ছে করছে আপনাকে খুন করতে। রিভলভারটা আমার দিকে তাক করে বলল রমা। আমি সিগারেটে লম্বা ধোঁয়া ছেড়ে বললাম, ম্যাডাম, ঐন্দ্রিলার রেপের সাথে আপনার সৌমেনকে মার্ডার করার কোনো লিঙ্ক কিন্তু আমি খুঁজে পেলাম না। সৌমেনকে মার্ডার করার পিছনে আপনার অন্য কোনো কারণ আছে। রমার চোখ মুখে একটা পৈশাচিক হাসি খেলে গেল। ব্রিলিয়েন্ট মিস্টার মুখার্জি। এইবার তো আপনাকে খুন করার আগে আপনার প্রেমে পড়ে যাব মনে হচ্ছে। আমি তো জানতাম উকিলরা শুধু বড় বড় কথা বলে। আমি সিগারেটে আবার একটা লম্বা টান দিলাম। রমা রিভলভার থেকে গুলিগুলো বার করে কাঁচের টেবিলের উপর রাখতে লাগলো। ঠক ঠক করে কাঁচের টেবিলের আওয়াজ গোটা ডাইনিং রুমে ছড়িয়ে পড়ল। ডাইনিং রুমের বড় ঘড়িতে ঢং ঢং করে ভোর 4টে বাজলো। বাইরে তখনও পূর্ণিমার চাঁদ আকাশে জলজল করছে। রিভলভারের 5টা গুলি বের করে একটা গুলি রিভলভারে রেখে দিল রমা। চলুন মিস্টার মুখার্জি, একটা ভয়ঙ্কর খেলা খেলি। অনেক ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম জানেন। এই বলে রিভলভারের বুলেট ভরা চাকতিটা জোরে ঘুরিয়ে দিল। মিস্টার মুখার্জি, এই বন্দুকে এখন মাত্র একটাই গুলি আছে, আর বাকি 5টা ঘর খালি। আপনি বলুন রিস্ক কে নেবে প্রথমে? রমা, তুমি মরতে চাও মরো, আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু সৌমেনের সাথে বাকি দুজনকে কেন খুন করলে তার মোটিভটা কিন্তু এখনো বুঝতে পারছি না। আপনি দেখছি ভীষণ বোরিং। ভেবেছিলাম আপনাকে খুন করব না, কিন্তু এখন তো ভাবছি আপনাকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। রমা আমার কপালে রিভলভারটা ঠেকিয়ে ট্রিগারটা প্রেস করে দিল, কিন্তু ভাগ্যের ঝরে বেঁচে গেলাম। এবার রমা নিচে গিয়ে জায়গায় বসলো। আচ্ছা, আপনি ভূতে বিশ্বাস করেন মিস্টার মুখার্জি? ভূত বলতে তুমি কি বলতে চাইছো? রমা আমার কথা শুনে অবাক হয়ে গেল। যারা মারা যায় তারা আবার ফিরেও তো আসে, তাদের মৃত্যুর প্রতিশোধ নিতে নানান রূপে। আরে ওটা ভূত নয় ম্যাডাম, ওটাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় হ্যালুসিনেশন। এক ধরনের বিশেষ কেমিক্যাল ক্ষরণের ফলে এটা হতে পারে। ধরো তুমি যাদের মার্ডার করেছো তাদের যদি দেখতে পাও। এবার মিস্টার মুখার্জি আমার পালা। মাথায় রিভলভার ঠেকালো রমা। মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। ট্রিগার প্রেস করলো রমা। একটা আওয়াজ এলো, ডাইনিং রুম খুট করে কেঁপে উঠলো। খিল খিল করে হেসে উঠলো রমা। আপনি আমাকে বিয়ে করবেন মিস্টার মুখার্জি? আমি পকেট থেকে আরেকটা সিগারেট বার করে ধরালাম। মৃত্যুর হাত থেকে নিস্তার নেই। রমার এখন মাথার ঠিক নেই। ওর কাছে আমাকে খুন করা বা বাঁচিয়ে রাখা একই ব্যাপার। আমি বললাম, হ্যাঁ, বিয়ে করতেই পারি, কিন্তু তার জন্য তো আমাকে বেঁচে থাকতে হবে। আমার কথা শুনে রমা হা হা করে হেসে উঠল। তারপর বলল, আপনি একজন খুনিকে বিয়ে করবেন? রমা, রিভলভারটা আমাকে দাও, আর পাগলামো করো না। আমি বেঁচে থাকলেই তোমার লাভ। কিন্তু আপনাকে যে খুন করতে আমার খুব ইচ্ছে করছে। রমা আমার কপালে তাক করে রিভলভার চালালো। আবার ফাঁকা আওয়াজ। রমা বলল, আমাকে একটা সিগারেট দেবেন?
আমি পকেট থেকে একটা সিগারেট বের করে রমাকে দিলাম। রমা একটা লম্বা টান দিয়ে বলল, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে গেল কেন? রমা, তুমি যদি পুলিশের হাত থেকে বাঁচতে চাও, আমি যেখানে যেতে বলছি চলে যাও। এখানে তুমি নিরাপদ নয়। পুলিশ যে কোনো মুহূর্তে তোমাকে অ্যারেস্ট করতে পারে। এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না মিস্টার মুখার্জি। আপনার স্ত্রী কেন আপনাকে ছেড়ে গেছেন? রমা রিভলভারটা নিজের মাথায় ঠেকালো। আমি চিৎকার করে বললাম, রমা, ওটাতে গুলি আছে। রমা রিভলভারের ট্রিগারটা জোরে টিপল। আমার শিরদাঁড়া দিয়ে আবার একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি তো এত সহজে মরবো না মিস্টার মুখার্জি। কথাটা বলে আবার খিলখিল করে হেসে উঠল রমা। আমি বললাম, রমা, আমার কথাটা শোনো। তুমি এখানে থাকলে। আমার কথাটা শেষ করতে পারলাম না। বাইরে থেকে পুলিশের গাড়ির হর্ন পাওয়া গেল। মিস রমা ভট্টাচার্য, আমরা জানি আপনি এই বাড়িতেই লুকিয়ে আছেন। আপনি পুলিশের কাছে আত্মসমর্পণ করুন, তা না হলে আমরা বাড়ির ভেতরে ঢুকবো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রমা। তাহলে এই ভুলটা আপনি করলেন মিস্টার মুখার্জি? একজন অসহায় মহিলার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে পুলিশের হাতে ধরিয়ে দিলেন। বন্দুকটা নিচে নামাও। পুলিশের হাত থেকে বাঁচা অত সহজ নয়। আইনের হাত অনেক লম্বা। যে জঘন্য অপরাধ তুমি করেছো তার জন্য তুমি শাস্তি পাবে। হ্যাঁ মিস্টার মুখার্জি, শাস্তি আমি ঠিকই পাবো, তবে 3টে খুনের জন্য নয়, 4টে খুনের জন্য। রমা যে এই ভুলটা করবে আমি জানতাম। আমি তাড়াতাড়ি কাঁচের টেবিলে একটা জোরে লাথি মারলাম। রমা ট্রিগার প্রেস করলো, কিন্তু লক্ষ্য ঠিক মতো রাখতে পারলো না। গুলিটা গিয়ে সোজা লাগলো আমার ডাইনিং রুমে রাখা 48 ইঞ্চ এলসিডি টিভিটাতে। সঙ্গে সঙ্গে বাড়িতে স্রোতের মতন পুলিশ ঢুকে পড়লো, সঙ্গে জোনা চারেক লেডিস কনস্টেবল। রমা ছুটে পেছনের দিকে পালাতে চেষ্টা করলো, কিন্তু ডাইনিং রুমে রাখা লেদারের চেয়ারটাতে বাড়ি খেয়ে মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে টেবিলে ভাঙা কাঁচের টুকরোতে হাত পা কেটে রক্তাক্ত হলো রমা। লেডিস কনস্টেবল রমার হাত দুটো পেছন দিকে চিপে ধরলো। ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি নির্দোষ। আমি কোনো মার্ডার করিনি মিস্টার মুখার্জি, আমাকে বাঁচান, আমি নির্দোষ। বাইরে এখন ঝলমলে রোদ। পূর্ণিমার চাঁদ অনেকক্ষণ আগেই আকাশে মিলিয়ে গেছে। ইন্সপেক্টর সুপ্রিয় বাবু আমার সামনে এসে দাঁড়ালেন। ধন্যবাদ মিস্টার মুখার্জি। গত 30 বছর পুলিশে সার্ভিস করছি। ক্রিমিনালদের গায়ে এক ধরনের বিশেষ গন্ধ থাকে, যেটা আমরা শুঁকেই বুঝতে পারি। আমরা আপনার বাড়ির বাইরেই ছিলাম, সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। তা না হলে আপনার মৃত্যু ঘটতে পারত। মেয়েটা একটা সাংঘাতিক ক্রিমিনাল। আমার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, চারিদিক ঝাপসা হয়ে আসছে। শুধু একটা চিৎকার আমার কানে আসছে, আমি নির্দোষ, আমি কোনো খুন করিনি, আমাকে ছেড়ে দিন। পুলিশ রমাকে আমার বাড়ি থেকে কোমরে দড়ি বেঁধে নিয়ে গেল। আমি সেদিন মনে মনে প্রতিজ্ঞা করলাম, যদি তুমি নির্দোষ হও রমা, আমি তোমাকে নিশ্চয়ই বাঁচাবো। সিভিল কোর্ট, 20 মার্চ, কলকাতা। আমি খুন করিনি মাই লর্ড, আমি নির্দোষ। মাই লর্ড, এই যে মহিলা কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছেন, তিনি রমা ভট্টাচার্য, একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার। গৌতম বাবু চিৎকার করে বলে উঠলেন। আমি বললাম, অবজেকশন মাই লর্ড। এখনো পর্যন্ত কিন্তু এটা প্রমাণিত হয়নি যে গত 6 মার্চ রাতে সৌমেন ভট্টাচার্য, পূর্ণিমা ভট্টাচার্য এবং উজ্জ্বল ভট্টাচার্যের যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেটা আমার মক্কেল রমা ভট্টাচার্য করেছেন। তাই আমি চাইবো এই রকম শব্দ আমার মক্কেলের বিরুদ্ধে ব্যবহার না করার জন্য। মাই লর্ড, আমার কাছে প্রমাণ রয়েছে রমা ভট্টাচার্যের সাথে উজ্জ্বল ভট্টাচার্যের বিয়ে হয় আজ থেকে 3 বছর আগে, কিন্তু তাদের বিবাহিত জীবন সুখের ছিল না। তার দেওর সৌমেনকে রমা পছন্দ করত এবং অনেকবার সহবাসের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সৌমেন যখন পূর্ণিমাকে বিয়ে করে সেটা রমা মানতে পারেনি। এই রাগেই সৌমেন ও পূর্ণিমাকে নৃশংসভাবে এই ছুরি দিয়ে খুন করে রমা। এটিতে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে মাই লর্ড। এছাড়াও মার্ডার স্পটে একাধিক জায়গায় রমা ভট্টাচার্যের ফিঙ্গারপ্রিন্ট এবং ফুটপ্রিন্ট পাওয়া গেছে মাই লর্ড। জজ সাহেব আমাকে বললেন, মিস্টার মুখার্জি, আপনার স্টেটমেন্ট। মাই লর্ড, এই কেসটা আমার বিরোধী পক্ষের উকিল যতটা সহজভাবে দেখছেন ততটা কিন্তু নয়। আমি আদালতের কাছে রমা ভট্টাচার্যের 2 মাসের জুডিশিয়াল কাস্টাডির জন্য আবেদন করছি, কারণ অলরেডি 14 দিনের পুলিশ কাস্টাডি শেষ হয়েছে। কিন্তু পুলিশ এই খুনের জন্য তেমন কোনো মোটিভ বার করতে পারেনি। রমা দেবী পূর্ণিমাকে সৌমেনের জন্য পছন্দ করেন এবং সৌমেনের অনিচ্ছা থাকা সত্ত্বেও পূর্ণিমার বিয়ে দেন। এইটা কিন্তু আমি আদালতে প্রমাণ করেছি। সৌমেন পূর্ণিমাকে বিয়ে করাটা এখানে কোনো নির্ভরযোগ্য খুনের মোটিভ নয়। জজ সাহেব আমার কথায় সম্মতি দিলেন।
আসামি রমা ভট্টাচার্যকে 2 মাসের জুডিশিয়াল কাস্টাডি দেওয়া হলো। রমা আমার দিকেই তাকিয়েছিল, কাঠগড়া থেকে নেমে বলল, আমাকে বাঁচাতে পারবেন স্যার? শোনো, ওখানে গিয়ে কোনো রকম পাগলামি করো না। বহু কষ্টে জুডিশিয়াল কাস্টাডি পেয়েছি। ওখানে পুলিশ তোমাকে বিরক্ত করতে পারবে না। আমি তোমার সাথে দেখা করব, তোমাকে আমি বাঁচাবো যদি তুমি সত্যি নির্দোষ হও। সেদিন সন্ধ্যাবেলায় আমি চেম্বারে বসেছিলাম। মাথায় নানান জিনিস চট পাকিয়ে রয়েছে। খুন হয়েছে সৌমেন ভট্টাচার্য, বয়স 30, পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ঐন্দ্রিলার রেপ ও মিসিং কেসের প্রাইম অ্যাকিউজড। বৌদির সাথে গোপন সম্পর্ক। আচ্ছা, উজ্জ্বল কি সেটা জানতো? সেই রাতে ঠিক কি ঘটেছিল? উজ্জ্বল কি সৌমেন আর রমাকে দেখে ফেলেছিল কোনো আপত্তিকর অবস্থায়? তাহলে পূর্ণিমাকে মার্ডার করলো কে? পোস্টমর্টম রিপোর্ট বলছে সৌমেন এবং পূর্ণিমার বডিতে পাওয়া গেছে তখন কিন্তু শরীরে কোনো পোশাক ছিল না। দুজনকেই ধারালো ছুরি দিয়ে গলা কেটে ফেলা হয়েছে। পূর্ণিমার সারা শরীরে আর কোনো ক্ষতচিহ্ন নেই, কিন্তু সৌমেনের শরীরে 112-এর ওপর ছুরি মারা হয়েছে। কিন্তু রমা যদি খুন না করে থাকে তাহলে মার্ডারগুলো করল কে? পুলিশ কেসটা যতটা সহজ ভাবছেন ততটা নয়। হঠাৎ একটা অটো এসে আমার চেম্বারের সামনে দাঁড়ালো। একজন লোক আমার চেম্বারে দেখে এগিয়ে আসলো। হ্যাঁ, বলুন কি ব্যাপার? আমি একটু ব্যস্ত রয়েছি। আমার নাম সৈকত ব্যানার্জি, আমি পূর্ণিমার দাদা। ও আচ্ছা, ভেতরে আসুন। আপনার বোনের জন্য সত্যিই খুব খারাপ লাগছে। স্যার, আপনাকে আমি দেবতার মতো সম্মান করতাম। সব কিছু জেনেও একটা খুনিকে বাঁচানোর চেষ্টা করছেন কেন স্যার? আপনি তো ওরকম মানুষ নন যে টাকার জন্য নিজেকে বিক্রি করে দেবে। সৈকত এক নিঃশ্বাসে বলে গেল কথাগুলো। আমি বললাম, দেখো সৈকত, সব কিছু এতটাই সহজ নয়। তুমি আমাকে আমার কাজ শেখাতে এসো না। আমি এতগুলো কেস জিতেছি, কোনোদিন মিথ্যায় প্রশ্রয় দিইনি। আমি জানি এখন তোমার মনের কি অবস্থা, কিন্তু রমা তোমার বোনকে খুন করেনি। সৈকত উঠে দাঁড়ালো। আমার বোনকে রমাই খুন করেছে স্যার। তা না হলে ও কেন পালিয়ে আপনার বাড়িতে গিয়ে লুকিয়েছিল? আপনি যতই ওকে বাঁচানোর চেষ্টা করুন, বাঁচাতে পারবেন না। আমি পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালাম। সৈকত চোখ মুছতে মুছতে চলে গেল। আজকে আবার অমাবস্যা। আমি যখন চেম্বার বন্ধ করলাম তখন বাজে রাত 10:30। আজকে কেমন একটা ভ্যাবসা গরম। দেখলাম হরিহর সাইকেল নিয়ে এই দিকেই আসছে। আরে উকিল বাবু যে, কেমন আছেন? হরিহরের বাড়ি বিহারের কাঠিয়ায়। বিহারি হলেও এখন বেশ ভালো বাংলা বলে হরিহর। সাইকেলের সামনে ঝোলানো একটা ছোট্ট স্টিলের কৌটো, পরনে একটা জামা, ভেতরের গেঞ্জি দেখা যাচ্ছে। लुंगी पड़ी থাকে সারাদিন রাত। আমি বললাম, अच्छा तुम पुलिस को बोला था कि उस रात तुमने सौमेन को देखा रात 1:30 बजे? हाँ बाबू, সেই রাতে আমি দেখলাম এক আদমি একটা বাচ্চা মেয়েকে বস্তা থেকে বার করলো, তারপর ফ্ল্যাটের নিচে গিয়ে পুঁতে দিল। আমি সেই রাতেই পুলিশকে জানাই, लेकिन उसका मर्डर हो गया। वो অনেক শয়তান ছিল, ভালো হয়েছে মরেছে। लेकिन এই বাচ্চা মেয়েটা রোজ আমার স্বপ্নে আসে। আমি মনে হয় আর বাঁচবো না। ওই মেয়েটা আমায় খুন করতে চায়। তোমাকে বারণ করেছিলাম বেশি বাংলা মদ খেও না। সেদিন আমি যখন বাড়ি পৌঁছলাম দেখলাম বারান্দায় রক্ত পড়ে আছে, একটা বাচ্চা মেয়ের পায়ের ছাপ। আজকে শিল্পার সাথে আমার এই ক্যাফেতে দেখা করার কথা। ও এখন ফরেন্সিক ল্যাবে আছে। অনেক একসাথে কাজ করেছি। একদিকে যেমন প্রচন্ড ব্রিলিয়েন্ট, তেমনি প্রচন্ড সিনসিয়ার। আজকের দিনটা বেশ গরম। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপ যেন বেড়েই চলেছে। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। এই ক্যাফেটা আমার খুব প্রিয়। এর আগেও অনেকবার এসেছি পূজাকে নিয়ে। সল্টলেক 3-তে ডাউনটাউন মলের নিচে। আমি ক্যাফের ভেতরে গিয়ে বসলাম। আরে মিস্টার মুখার্জি, গুড আফটারনুন। আর গুড আফটারনুন, ব্যাড আফটারনুন বলুন। কি হলো, আবার মাথা গরম? আবার কি আপনার প্রাক্তন স্ত্রীর সাথে ঝামেলা করলেন? আরে না, ওই আবার হ্যালুসিনেশনের প্রবলেমটা হচ্ছে। আপনার কপাল ভালো, ভূত পেট মরা মানুষদের আপনি দেখতে পান। তাই এইবার কি কোনো সুন্দরী মেয়ে ভূত নাকি অন্য কিছু? এই একটা 5 বছরের বাচ্চা মেয়ে। বলুন, এবার আপনার কি সেবা করতে পারি? আচ্ছা, পোস্টমর্টমের ব্যাপারে কিছু জানা আছে? হ্যাঁ বলুন। কার? ঐন্দ্রিলার।
যে মেয়েটার বডি পুলিশ মাটির তলা থেকে উদ্ধার করেছে? যতদূর বোঝা গেছে শ্বাসরোধ করে খুন, যেরকম সিনেমাতে দেখানো হয়। কিছু নতুনত্ব নেই। জলের ট্যাঙ্কের ভেতর এটা 2 দিন ছিল, ফুলে উঠেছিল। তাছাড়াও এক্সেসিভ ব্লিডিং হয়েছিল। জোর করে সহবাস করার জন্য মারধরও করা হয়েছিল মেয়েটাকে। আচ্ছা, বাড়ির মধ্যে এত কিছু হয়ে গেল, একটা মেয়ে রেপ হলো, তাকে মার্ডার করা হলো, তার বডিটাকে নিয়ে গিয়ে ট্যাঙ্কের ভেতরে পুঁতে দেওয়া হলো, আর বাড়িতে কেউ কিচ্ছু জানতে পারলো না। শস্যের মধ্যেই আসলে ভূত লুকিয়ে আছে। ওই রমা মেয়েটা সব জানতো। যখনই জানতে পারলো যে সৌমেন ওকে আর পাত্তা দিচ্ছে না, তখনই মার্ডার করে বসলো। সৌমেন আর পূর্ণিমাকে একই ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে, কিন্তু সৌমেনের গায়ে গুনে গুনে 100 বার কোপ মারা হয়েছে, আর পূর্ণিমার শুধু গলার নলিটা কেটে ফেলা হয়েছে। ঘরের ভেতর পূর্ণিমা, সৌমেন ছাড়াও আরও একজনের পায়ের ছাপ রয়েছে, কিন্তু সেটা শুধু যাওয়ার। তার মানে রমা, সৌমেন, পূর্ণিমা ছাড়াও ঘরে আর একজন ছিল। কিন্তু পুলিশ তো বলছে ওটা রমার। না শিল্পা, এইখানেই আসল গন্ডগোল। কিন্তু ভদ্রমহিলার পায়ের ছাপ জানলা পর্যন্ত গেছে, কিন্তু তিনি জানলা দিয়ে বের হলেন কিভাবে? ওখানে তো মোটা মোটা রড রয়েছে, সেখান থেকে শুধু একটা বিড়াল বা ইঁদুর বের হতে পারে। সেন্ট্রাল জেল, কলকাতা, 22 মার্চ, দুপুর 12:30। দেখো রমা, আমি কেসটায় যত ভেতরে ঢুকছি, চোখের সামনে সবকিছু যেন আবছা হয়ে উঠছে। আমার মনে হচ্ছে তুমি আমাকে কিছু একটা লুকোনোর চেষ্টা করছো, আর এটাই তোমাকে ফাঁসির দড়ির দিকে একটু একটু করে নিয়ে যাচ্ছে। কথাটা বলে আমি রমার মুখের দিকে তাকালাম। স্যার, আমি আপনাকে সব সত্যি কথা বলেছি। আমি কিচ্ছু লুকোনোর চেষ্টা করিনি। সেদিন রাতে যা হয়েছিল আমাকে ঠিক করে খুলে বলো। সেদিন রাত 1:30টা নাগাদ আমি দেখলাম সৌমেন বাড়িতে ঢুকলো। তারপর আমার সাথে কোনো কথা না বলে ও সোজা ঘরে চলে গেল। সৌমেনের মুখে চোখে একটা অদ্ভুত ভাব আমি সেদিন লক্ষ্য করেছিলাম। তারপর পূর্ণিমার কান্নার আওয়াজ শুনতে পাই। আমি লজ্জায় ঘরে ফিরে আসি। হঠাৎ আওয়াজ পেলাম কি যেন একটা ছুটে পালালো। একটা বাচ্চা মেয়ে? না, কোনো বাচ্চা মেয়ে নয়, একজন মহিলা কাপড় পরেছিল। আমি পায়ে একটা নুপুরের আওয়াজও পেয়েছি, কিন্তু ভদ্রমহিলা অন্ধকারে মিলিয়ে গেল। আমি দৌড়ে সৌমেন আর পূর্ণিমার ঘরের দিকে গেলাম। দেখলাম দরজাটা খোলা। আমি দেখলাম সৌমেন পূর্ণিমার মৃতদেহ খাটের উপর পড়ে আছে, বিছানায় রক্তার্ত। সেই সময় আমি আমার স্বামীর চিৎকার শুনতে পাই। আমি ছুটতে আমার ঘরে গেলে দেখি উজ্জ্বলের দেহ মাটিতে পড়ে আছে, আর ওর গলার নলি কেউ যেন কেটে দিয়েছে। উজ্জ্বল তখনও বেঁচে ছিল, গলা দিয়ে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়েছে। সারা মেঝেতে একেবারে রক্ত ভেসে যাচ্ছে। উজ্জ্বল আমাকে কিছু একটা গো টাইপের, মানে এরকম কিছু একটা বলতে যাচ্ছিল। তারপরে উজ্জ্বল মারা যায়। পাশেই ছুরিটা পড়েছিল। আমি সেটা হাতে তুলে নিই, আর তারপর আমি পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পাই। আমার মনে হয় যে খুনটা করেছিল সে আগেই পুলিশকে ফোন করে সবটুকু জানিয়েছে। পুলিশ তো বলছে তুমি ফোন করেছিলে সৌমেনের ফোন থেকে। আমি এটা বুঝতে পারি কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এই জন্য ছুরিটা তুলে নিয়ে আমি বাড়ির পেছনে বাগানটা টপকে পেছনের রাস্তা দিয়ে ছুটতে আরম্ভ করি। মার্ডার ওয়েপেন না পাওয়া পর্যন্ত পুলিশকে কিছুদিন অপেক্ষা করতে হতো আমাকে অ্যারেস্ট করার জন্য। আর তখনই আপনার কথা আমার মাথায় আসে। ভাবছিলাম আপনার বাড়িতে গিয়ে আপনাকে আমি সব সত্যি কথা বললে আপনি আমাকে হেল্প করবেন। যতদিন না আসল খুনি ধরা না পড়ে ততদিন আমি আপনার বাড়িতেই গা ঢাকা দিয়ে থাকবো, কারণ আপনাকে আমি অনেক আগে থেকেই চিনতাম। ওহ রমা, অত কথা বলা এখন সময় নেই, সময় কম। তারপর কি হলো সেটা বলো। তারপর আপনার বাড়িতে গিয়ে উঠলাম। তারপর তো আপনি সবটাই জানেন স্যার। যে খুনটা করেছে তার মানে তোমাদের সবাইকে খুব ভালো করে চেনে। সৌমেনের উপর রাগ ছিল। সৌমেনকে মার্ডার করাটাই আসল লক্ষ্য ছিল। পূর্ণিমা আর উজ্জ্বল তাকে দেখে ফেলেছিল কোনোভাবে, তাই ওদেরকেও মার্ডার করেছে। স্যার, সময় হয়ে গেছে। এমনি আপনি বলে 5 মিনিট বেশি সময় দিলাম। ঠিক আছে রমা, তুমি এখন যাও। মোটামুটি আমি বুঝতে পেরেছি এটা কে করতে পারে। তোমাকে আমি বাঁচানোর চেষ্টা করব, তবে কাজটা যে করেছে অনেক প্ল্যান করে করেছে।
আর এর পেছনে একজন পাকা মাথার হাত রয়েছে, কারণ সে কোনো প্রমাণ রাখেনি। তুমি মার্ডার ওয়েপন নিয়ে পালিয়ে গিয়ে আরো বড় ভুল করেছো। দেখা যাক, এখন সবকিছুই মায়ের ইচ্ছে। 22 মার্চ, দুপুর 2টো। নমস্কার, আমি ইন্দ্রনীল মুখার্জি, অ্যাডভোকেট। লোকটার বয়স 36 থেকে 40-এর মধ্যে হবে। নমস্কার, ভেতরে আসুন। ঘরের ভেতরে চারদিকে তাকিয়ে দেখতে লাগলাম। রান্নাঘর থেকে স্টোভ জ্বলার আওয়াজ কানে আসছে। ঘরের মধ্যে অনেক পুতুল, বাচ্চাদের সাইকেল, চোখে পড়লো বাচ্চা মেয়ের স্কুল ড্রেস। টেবিলের ওপর রাখা একটা বাচ্চা মেয়ের বাঁধানো ফটো। ওটা আমার মেয়ের ফটো, ঐন্দ্রিলার। হঠাৎ একটা ভদ্র মহিলার গলা পেলাম। কে গো, কে এলো? ঐন্দ্রিলা এসেছে স্কুল থেকে? দেখি দেখি মা, মুখটা একদম শুকিয়ে গেছে রে। তোমাকে বারবার বলেছিলাম যে ঐন্দ্রিলাকে নিয়ে আসতে স্কুল থেকে। দেখো তো, মেয়েটা একা একাই চলে এসেছে। নোংরা লোক কথাকার। হঠাৎ ভদ্রমহিলা আমাকে দেখে চিৎকার করে উঠলেন। আপনি আবার এসেছেন? আমি না আপনাকে বলেছিলাম আমি পাগল নই? আপনি যদি আমার ঐন্দ্রিলার কাছ থেকে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আপনাকে আমি... ও আমার স্ত্রী গৌরী। ঐন্দ্রিলা মারা যাওয়ার পর ও পাগল হয়ে গেছে। ও মেয়েকে খুব ভালোবাসতো। আমি বললাম, হ্যাঁ সেটাই তো স্বাভাবিক। আচ্ছা, আজ আমি চলি। হ্যাঁ। ভদ্রমহিলার দিকে আরো একবার তাকালাম। চোখ দুটো দিয়ে যেন আগুন ঝরছে। মনে মনে ভাবলাম, একজন বাঙালি নারী সত্যি তার সন্তান আর পরিবারের জন্য সবকিছু করতে পারেন। ভদ্রমহিলা বললেন, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, আসলে ঐন্দ্রিলা এত বড় হয়ে গেল তাড়াতাড়ি। এই তো সেদিনই ওকে হসপিটাল থেকে নিয়ে এলাম। এই একটুকু ছোট্ট একটা মেয়ে, ছোট ছোট আঙুল, গায়ে হাত দিলে খিলখিল করে হাসতো। আর এখন দেখুন কত বড় হয়ে গেছে। জানেন, মায়ের দিকে তাকায়ও না, কথা বলে না, হাসে না, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কোনো ভালো পাত্র আছে? থাকলে জানাবেন। হ্যাঁ, ওর না বিয়ে দিয়ে দেব। পচা মেয়ে কোথাকার। বলে ভদ্রমহিলা আস্তে আস্তে ঐন্দ্রিলার ফটোটার সামনে গিয়ে দাঁড়ালেন। কতদিন মা বলে ডাকে না। কখন পায়েস দিয়েছি এক বাটি, দেখুন সকাল থেকে দুপুর হয়ে গেল। খাস না কেন? হ্যাঁ, খাস না কেন? আমি এতক্ষণ খেয়াল করিনি। সন্তান হারা মায়ের আর্তনাদ। আমি আস্তে আস্তে বাড়িটা থেকে বেরিয়ে এলাম। হ্যালো, বিনোদবাবু, শুনুন, খুব দরকার আপনার সাথে, একবার দেখা করতে চাই। সব কথা ফোনে বলা যাবে না। আমি জানি যেটা করতে যাচ্ছি খুব ভয়ঙ্কর একটা খেলা। এর পেছনে অনেক প্ল্যান রয়েছে। এখন রমাকে বাঁচানোর একটাই রাস্তা, যদি খুনি কোর্টে স্বীকার করে যে খুনগুলো সে নিজেই করেছে। আর এর জন্য এই খেলাটা আমাকে খেলতেই হবে। ব্যাপারটা একটা পাগলামি, কিন্তু খুনি যদি টোপ না গেলে তাহলে কিন্তু ব্যাপারটা খুব ভয়ঙ্কর হয়ে যাবে। আর রমার ফাঁসি কেউ আটকাতে পারবে না। আমি পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালাম। জীবনে এতগুলো কেস লড়েছি, এই রকম সাংঘাতিক ব্যাপার কখনো ঘটেনি। বালিগঞ্জ, কলকাতা, 21 মার্চ, রাত্রি 9:30। আমি একটা পুরনো বাড়ির সামনে গিয়ে গাড়ি থামালাম। জায়গাটা সত্যি গা ছমছম করার মতন। চারিদিকে অন্ধকার। এই বাড়িটা প্রায় 150 বছরের পুরনো। আমি পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালাম। এখন সব কিছু নির্ভর করছে বিনোদবাবুর ওপরে। কিন্তু তিনি কি এই কাজ করতে রাজি হবেন? যদিও পুলিশের ঝামেলার ভয় নেই, তাও। আমি আস্তে আস্তে মোবাইলে টর্চ লাইট জ্বালিয়ে ওপরে উঠতে থাকলাম। বিনোদবাবুর ঘরটা 3 তলায়। ওপরে উঠতে উঠতে দেখতে পেলাম ছোট্ট একটা ঘরে বসে কয়েকজন IPL এর ম্যাচ দেখছে। আমি বিনোদবাবুর ঘরের সামনে গিয়ে তাকে ডাকলাম। বিনোদবাবু বললেন, হ্যাঁ স্যার, আসুন আসুন, বসুন। ঘরটার চারিদিক থেকে নানান মূর্তি, পেন্টিং আর নানান রকমের রং, তেল এসব পাওয়া যাচ্ছে। দেওয়ালে একটা প্লাস্টার খসে পড়েছে। বিনোদবাবু শিল্পী মানুষ, একবার তো জেলে যেতে যেতে আমার জন্যই বেঁচে গেছে। হ্যাঁ স্যার, বলুন আপনার জন্য কি করতে পারি? আমি পকেট থেকে একটা বড় পোস্টকার্ড সাইজের ছবি পার করে টেবিলের ওপর রাখলাম। সিভিল কোর্ট, কলকাতা,
12 এপ্রিল সকাল 11:30। মাই লর্ড, এই কেসটা এখন জলের মতন পরিষ্কার যে 6 মার্চ রাতে রমা ভট্টাচার্য তার দেওর সোমেন ভট্টাচার্য, পূর্ণিমা ভট্টাচার্য, স্বামী উজ্জ্বল ভট্টাচার্যকে নৃশংসভাবে খুন করেন এবং পালিয়ে যান। আমার বিরোধী পক্ষের উকিল মিস্টার মুখার্জির কাছে তার মক্কেল রমা ভট্টাচার্যকে বাঁচানোর জন্য কোনো প্রমাণ নেই, কারণ মার্ডার ওয়েপনে ভট্টাচার্যের ফিঙ্গারপ্রিন্ট আছে, অন্য কারোর ফিঙ্গারপ্রিন্ট নেই। আমি সোমেন ভট্টাচার্যের মা কমলা দেবীকে ডাকতে চাইব। কাঠগড়ায় কমলা দেবী এসে দাঁড়ালেন। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা কমলা দেবী, রমা ভট্টাচার্যের সাথে আপনার কি সম্পর্ক? ওর সাথে আমার বড় ছেলে উজ্জ্বলের আজ থেকে প্রায় 3 বছর আগে বিয়ে হয়। আপনার বড় ছেলে উজ্জ্বল, তিনি পেশায় কি করতেন? আমার বড় ছেলে উজ্জ্বল সে টিউশনি করে 2 পয়সা রোজগার করত, কিন্তু রমার অনেক লোভ ছিল, প্রায় আমার ছেলেকে কথায় কথায় বঁটি দিয়ে কাটতে আসতো। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, এই রমা ভট্টাচার্য একজন লোভী মহিলা ছিলেন। তিনি তার স্বামীকে পছন্দ করতেন না, কথায় কথায় অপমান করতেন এবং এর আগেও তাকে খুন করার হুমকি দিয়েছিলেন। আচ্ছা কমলা দেবী, আপনার ছোট ছেলে সৌমেনের সাথে কিরকম সম্পর্ক ছিল রমার? আমার ছোট ছেলে সৌমেন ওষুধের কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করত। সৌমেনের উপর লোভ ছিল রমার। রমা সৌমেনকে এমন বশ করেছিল যে রমা ছাড়া কিছুই বুঝতো না। একবার রাগ করে বাপের বাড়ি চলে গেলে সৌমেন রমাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসে। যেই রাতে আমার 2 ছেলে খুন হয় সেই রাতে আমি রমাকে সৌমেনের জানলায় আড়ি পেতে সৌমেন আর পূর্ণিমার কথা শুনতে দেখেছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন কমলা দেবী। উকিলবাবু ওনাকে চলে যেতে বললেন। মাই লর্ড, এখন সবকিছু জলের মতন পরিষ্কার। রমা দেবী তার দেওর সৌমেনকে ভালোবাসতেন এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই কারণে পূর্ণিমার মতন একজন সহজ সরল নিষ্পাপ মেয়ের সাথে সৌমেনের বিয়ে দেন, যাতে বিয়ের পরেও রমা সৌমেনের সাথে পরকীয়া করে যেতে পারে এবং এতে বাড়ির কেউ সন্দেহ করতে না পারে। কিন্তু সৌমেন পূর্ণিমাকে বিয়ে করার পর রমার থেকে দূরে সরে যেতে থাকে, যেটা কোনোদিনই মেনে নিতে পারেননি রমা। এই কারণে সেই রাতে যখন সৌমেন পূর্ণিমাকে রমা শারীরিক সম্পর্ক করতে দেখেন, তখন রমার মাথায় রক্ত উঠে যায় এবং নৃশংসভাবে পূর্ণিমা সৌমেনকে খুন করে এবং স্বামী উজ্জ্বল সেটা দেখে নিলে তাকেও খুন করে। মাই লর্ড, আমিও আমার লার্নেড ফ্রেন্ড গোপালবাবুর সঙ্গে একমত, কিন্তু গোপালবাবুর একটু ভুল হচ্ছে। সেই রাতে 3টে নয়, খুন হয়েছে 2টো। আমার কথা শুনে সারা কোর্টে যেন নিস্তব্ধতা ছেয়ে গেল। জজ সাহেব বললেন, এসব আপনি কি বলছেন মিস্টার মুখার্জি? হ্যাঁ মাই লর্ড, আমি একদম ঠিক বলছি। এক্ষুনি সব প্রমাণ হয়ে যাবে। আমি সৌমেনের প্রতিবেশী গৌরী দেবীকে কাঠগড়ায় ডাকতে চাইব। গোপালবাবু বললেন, অবজেকশন, আপনি মহামান্য আদালতের সময় নষ্ট করছেন। না মাই লর্ড, উনি এলেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। জজ সাহেব অনুমতি দিলেন। গৌরী দেবী এসে কাঠগড়ায় দাঁড়ালেন। আমি আস্তে আস্তে গৌরী দেবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা গৌরী দেবী, আপনি আসামি রমাকে চেনেন? গৌরীকে আজ অনেক বেশি স্বাভাবিক লাগছে। হ্যাঁ স্যার, ও আমার প্রতিবেশী। আমি জানতে পেরেছি আপনি প্রায় রমাদের বাড়ি যেতেন এবং রমার বিয়ের আগেও কমলা দেবীর সাথে গল্প করতে আসতেন। হ্যাঁ, আমার বিয়ের আগেও আমি ওনাদের বাড়িতে যেতাম। আচ্ছা, আপনার মেয়ে ঐন্দ্রিলাও প্রায় রমার কাছে যেত, কারণ রমা তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসত। তার কারণ তার নিজের কোনো সন্তান ছিল না। হ্যাঁ, কিন্তু এইসব কিছু জিজ্ঞাসা করার মানে কি? তার মানে আপনি সৌমেন, রমা, উজ্জ্বল, কমলা দেবী কে কোন ঘরে থাকতো খুব ভালো করে জানতেন। হ্যাঁ। আচ্ছা গৌরী দেবী, আপনি 6 মার্চ রাত্রে কোথায় ছিলেন? স্যার, আমি সেই রাতে বাড়িতেই ছিলাম। না, আপনি সেদিন রাত্রে বাড়িতে ছিলেন না। আপনি এটা ভালো করে জানতেন যে আপনার মেয়ে ঐন্দ্রিলার সাথে ঠিক কি হয়েছে। আপনি বারবার পুলিশের কাছে অভিযোগ করেন যে সৌমেনকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু এভিডেন্স ছাড়া পুলিশ আপনার কোনো কথা শোনেনি। সৌমেন সেই রাতে যখন বাড়ি থেকে বের হয় একটা বস্তা নিয়ে, তখন ভুল করে বাইরে দরজা খুলে রেখে চলে যায়। আপনি সেই সময় বাড়িতে ঢুকে পড়েন এবং ধারালো অস্ত্র নিয়ে অপেক্ষা করতে থাকেন সৌমেনের ফিরে আসার। এরপর আপনি হঠাৎ খেয়াল করেন সৌমেনের ঘরের দরজা খোলা আছে এবং আপনি আস্তে আস্তে করে সৌমেনের ঘরের ভেতর ঢুকে পড়েন।
সেখানে পূর্ণিমা বিছানায় একা শুয়েছিল। আপনি চেয়েছিলেন সৌমেনকে তার উচিত শিক্ষা দিতে। আপনি এই জন্য ঘরের ভেতর অপেক্ষা করতে থাকেন। এরপর যখন সৌমেন ফিরে আসে এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়, আপনি আলমারি পেছনে লুকিয়ে পড়েন। সেখান থেকে আপনার পায়ের নুপুর পাওয়া গেছে। এইসব মিথ্যে কথা। আপনি সেদিন আমাদের বাড়িতে এই জন্য এসেছিলেন? মাই লর্ড, এরপর গল্পের টুইস্ট আসে। সৌমেন পূর্ণিমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে পূর্ণিমা তার অসুস্থতার জন্য সৌমেনকে বাধা দেয়। পূর্ণিমার সাথে সৌমেন জোর করে সেই রাতে শারীরিক সম্বন্ধ করতে থাকে। এরপর একটা সময় সৌমেন পূর্ণিমাকে ছেড়ে দেয় এবং ঘুমিয়ে পড়ে, কিন্তু পূর্ণিমা বিছানায় বসে কাঁদতে থাকে। সেই সময় গৌরী দেবী পূর্ণিমার গলায় চাকু দিয়ে আঘাত করলে সৌমেনের ঘুম ভেঙে যায়। এরপর যখন সৌমেনকে খুন করার জন্য চেষ্টা করেন, তখন তিনি অন্ধকারে ছুরি চালাতে থাকেন। সৌমেন আঘাত পায় এবং মাটিতে পড়ে যায়, কিন্তু গৌরী দেবী সেটা বুঝতে না পেরে বিছানার উপরে রাখা পাশ বালিশে গুনে গুনে 100টা কোপ মারেন। পূর্ণিমা ইতিমধ্যেই মারা যায় এবং সৌমেন রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। সেই সময় গৌরী দেবী বাইরে বেরিয়ে আসেন এবং পুলিশের হাত থেকে বাঁচার জন্য পেছনের দিকে ছুটে পালাতে চান, কিন্তু সেই সময় রমা তাকে পেছন দিক থেকে দেখে ফেলে। এই জন্য যখন গৌরী দেবী রমার ঘরে রমাকে খুন করতে ঢোকেন, তখন দেখেন উজ্জ্বল বিছানায় শুয়ে আছে এবং ধারালো অস্ত্র দিয়ে তার গলার নলি কেটে দেন এবং সৌমেনের ঘর থেকে চুরি করা ফোন থেকে পুলিশকে ফোন করে জানান যে আমি রমা বলছি, আমি 3টে খুন করেছি, আপনারা আমাকে সে অ্যারেস্ট করুন। এরপর বাড়িতে পুলিশ আসে এবং রমাকে খুঁজে না পেয়ে আমার বাড়ি থেকে রমাকে অ্যারেস্ট করে। এই কাজটা গৌরী দেবী খুব বুদ্ধির সাথে হাতে গ্লাভস পরে করেছিলেন, সেই কারণে ছুরিতে তার কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। কিন্তু মাই লর্ড, দুঃখের বিষয় হলো এইটাই যে এত কিছু করার পরেও গৌরী দেবীর আসল উদ্দেশ্যটা সম্পন্ন হলো না। সৌমেনকে সেই রাতে হাসপাতালে অ্যাডমিট করা হয় এবং সৌমেন কোনোভাবে সেই যাত্রায় প্রাণে বেঁচে যায়। এটা গৌরী দেবী জানতেন না। পুলিশ এই ব্যাপারটাকে কনফিডেন্সিয়াল রাখার জন্য এবং সৌমেন ভট্টাচার্যের প্রাণের কথা ভেবে এইটা মিডিয়াতে ছড়িয়ে দেয় যে সৌমেন সেই রাত্রে মারা গিয়েছিল, যাতে করে খুনি এটা বুঝতে না পারে যে সৌমেন ভট্টাচার্য এখনো বেঁচে আছে। মাই লর্ড, তাহলে নিশ্চয়ই গৌরী দেবী আবার তাকে খুন করার চেষ্টা করতেন। এবার আমি গৌরীর দিকে তাকালাম। গৌরীর চোখ থেকে যেন আগুন ঝরতে লাগলো। না, এ হতে পারে না। সৌমেন মারা গেছে, আমি নিজে দেখেছি। না গৌরী দেবী, ওটা আপনার আই ওয়াশ করা হয়েছে। আসলে সৌমেন হাসপাতালে অ্যাডমিট ছিল। মাই লর্ড, আমি সৌমেন ভট্টাচার্যকে একবার কোর্টে ডাকতে চাইব। সবাই অবাক। কোর্টের বড় দরজা দিয়ে সাদা জামা পরে ঢুকছে সৌমেন। সৌমেনের হাতে পায়ে মুখে ব্যান্ডেজ করা, মুখের নানান জায়গায় ক্ষতচিহ্ন। গৌরী দেবী চিৎকার করে বলে উঠল, না, এ হতে পারে না। আমি কোনো ভুল করিনি। এটা সৌমেন না, হতে পারে না। আমি নিজের হাতে ওকে খুন করেছি। এরপরই গৌরী দেবী আর একটা বড় ভুল করে বসলেন, যেটা আমি অনেক আগে থেকেই জানতাম। পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবলের রিভলভারটা কোমর থেকে বার করে নিয়ে সোজা গুলি চালালেন সৌমেনের দিকে। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, কিন্তু কোনো লাভ হলো না। বন্দুকে কোনো গুলি নেই। এরপরই গৌরীকে চারদিক থেকে লেডিস পুলিশ কনস্টেবলরা চাপড়ে ধরল, কিন্তু গৌরী পাগলের মতন উত্তাল হয়ে উঠল সৌমেনকে খুন করার জন্য। আমি তোকে বেঁচে থাকতে দেব না জানোয়ার। আমি মরেও তোকে খুন করব। তুই আমার ওইটুকু বাচ্চা মেয়েকে রেপ করে মার্ডার করেছিস। আমি তোকে কিছুতেই বেঁচে থাকতে দেব না। আমি বারবার ফিরে আসব। তোকে খুন না করা পর্যন্ত আমার শান্তি নেই। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি ওই শয়তানটাকে কিছুতেই বেঁচে থাকতে দেব না। এরপর কি ঘটল তার বিস্তারিত বলার প্রয়োজন নেই। আমি মনে মনে ভাবলাম, যাক, আমার প্ল্যানটা তার মানে কাজ করলো। আমি বললাম, মাই লর্ড, গৌরী ঠিকই বলেছে, এটা সৌমেন ছিল না। আসলে সৌমেন সেই রাতেই মারা গেছিল। এটা ছাড়া আমার কাছে সত্যিটাকে বার করার আর কোনো রাস্তা ছিল না। শুভঙ্কর কোর্টে সবার সামনে আস্তে আস্তে নিজের মুখের মাস্ক সরিয়ে ফেলল। সবাই তো অবাক। আমি বললাম, মাই লর্ড, আমাকে ক্ষমা করবেন। এটা ছাড়া সত্যিটাকে বার করার আমার কাছে আর কোনো রাস্তা ছিল না।
মাই লর্ড, আসামি রমা ভট্টাচার্য সম্পূর্ণ নির্দোষ। আমি মহামান্য আদালতের কাছে আবেদন করব রমা ভট্টাচার্যকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। মাই লর্ড, এই ঘটনা আমাদের সবার কাছে একটা শিক্ষা। যে লোক একটা বাচ্চা মেয়েকে রেপ করে খুন করে তাকে শাস্তি দিতে আমরা কেন অপারগ? কেন একটা সন্তানহারা মাকে আইন নিজের হাতে তুলে নিতে হলো নিজের মেয়েকে ন্যায় দিতে? হয়তো গৌরীদেবী ঠিকই করেছেন, ওই নরপিশাচটাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন। তবে দুজন নিরপরাধ মানুষকে খুন করাটা তার অন্যায় হয়েছে। আমি মহামান্য আদালতের কাছে এইটুকুই আর্জি রাখবো যে গৌরীদেবীর জন্য যেন শাস্তিটা ভাবনা চিন্তা করে দেওয়া হয়। ডিফেন্স রেস্টস ইওর অনার। আমি কোর্ট থেকে বেরিয়ে সবে গাড়িতে উঠতে যাব, হঠাৎ দেখি আমার গাড়ির পাশে আগে থেকেই রমা দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার? আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে আমি বাঁচাবো যদি তুমি নির্দোষ হও, আর আমি সেটাই করেছি। এখন কিন্তু তোমার আর আমার রাস্তা আলাদা। আপনি যে বলেছিলেন আমাকে বিয়ে করবেন, সেটা তো তোমার হাতে বন্দুক ছিল বলে বলেছিলাম। কেন মিস্টার মুখার্জি? আমাকে আমাকে কি আপনার পছন্দ নয়? রমা, তোমার সামনে এখন পুরো জীবন পড়ে আছে, চেষ্টা করো সৎভাবে বাঁচার। আমি একজন ভালো বন্ধু হিসাবে সব সময় তোমার পাশে থাকবো।